আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। হোপফুলি আজকের এই ইন্টারঅ্যাক্টিভ সেশনটা আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের সাথে আজকে স্পিকার হিসেবে আছে তানভীর ভাইয়া, যিনি কিনা বেস্ট রিসার্চার ইন বাংলাদেশ। সো আমি তানভীর ভাইকে রিকোয়েস্ট করব, প্লিজ প্রসিড। আসসালামু আলাইকুম। রিয়ান ভাই, যাই হোক, বেস্ট রিসার্চার না, এটা ভুল ইন্টারপ্রেট করা হয়েছে। রিয়ান ভাই হয়তো আমার সাথে মজা করে বলছে। হুম, যাই হোক, আমি রিসার্চ করি টুকটাক, কিন্তু বেস্ট রিসার্চার এটা তো বলা ঠিক না। বেস্ট না, বেস্টের কাছাকাছিও না, তাই আর কি। আমি রিসার্চ করার ট্রাই করি। আমার যে ফিল্ড আছে স্পেসিফিক ফিল্ডে, ওখানে আমি কিছু কাজ করার চেষ্টা করতেছি এই আর কি। তো যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ তানভীর। আমি এজ এন এআই ইঞ্জিনিয়ার হিসেবে ইনোভেটিভ স্কিলস আছি। পাশাপাশি আমি সৌদির একটা ইউনিভার্সিটিতে এজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি। এই আর কি আমার ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, সবার সাথে আমি ওয়ান বাই ওয়ান পরিচিত হব। এখানে অনেকজনই আছে, সবার সাথে আমি ওয়ান বাই ওয়ান পরিচিত হব। আজকে আমাদের যে মূল বিষয়, মানে আমাদের মেডিকেল ইমেজ অ্যানালাইসিস কিভাবে করে আসলে থ্রু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর কিভাবে আসলে কাজটা হয় এবং কিভাবে আমরা রিসার্চের দিকে যাইতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমি টুকটাক আলোচনা করব। পাশাপাশি আপনাদের থেকেও ফিডব্যাক নিব কিভাবে আপনাদের যে এক্সপেরিয়েন্স। এখানে অবশ্যই আমি বিশ্বাস করি এখানে অনেকজনই আছে, অনেক এক্সপেরিয়েন্স মানুষজন আছে। তো আমি ওনাদের সাথে আমিও শিখবো, পাশাপাশি মানে শেয়ারিং হবে এই আর কি। চেষ্টা করবো একটা ইন্টারেক্টিভ সেশন করার জন্য। সবাই ইনশাল্লাহ হেল্প করবেন আর কি। তো আমরা তাহলে শুরু করি আর কি। তো কি অবস্থা, এমনি সবার ভালো আছেন? যদি কেউ একজন এই আর কি, আমি ওয়ান বাই ওয়ান ইনশাল্লাহ সবার সাথে পরিচিত হব, ছোট করে হলেও পরিচিত হব এই আর কি। আচ্ছা, এখানে আমি জাস্ট তোমাকে জিজ্ঞেস করি, এনায়েত ভাই, এনায়েত ভাই কি অবস্থা ভাই, কেমন আছেন? শুনতে পাচ্ছেন এনায়েত ভাই? আচ্ছা, উনি কি ইয়া করলো নাকি, লেফট করলো নাকি? আচ্ছা, যাই হোক, তারপর কি আছে, আব্দুল্লাহ সর্দার, আব্দুল্লাহ সর্দার ভাই কি অবস্থা ভাই, কেমন আছে? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, আসলে অনলাইনে আমি কিছু জিনিস কনফিউজড এই আর কি। যাই হোক, আমরা তাহলে সেশনটা শুরু করি। সেশনটা শুরু করি, তারপর আমি মাঝখানেও কথা বলবো আপনাদের সাথে, আপনাদের কোয়েশ্চেন্স গুলো নিব আমি যতটুকু পারি আর কি, কাজটা করতে, মানে আনসার দিতে। তারপর পাশাপাশি আপনাদের থেকেও শুনবো আপনাদের কোনো সাজেশনস থাকলে আর কি। তো আমরা তাহলে শুরু করি। আচ্ছা, আমার স্ক্রিন কি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে? একটু যদি কেউ যদি একটু রেসপন্স করতেন। আচ্ছা, ঠিক আছে। আসলে আমি স্ক্রিন শেয়ার করে দিছি, তো আমার পক্ষে মেসেজ অনেক সময় দেখাটা পসিবল হবে না। আপনারা ইয়া করেন, মানে মুখে, মানে ইয়া করেন, মুখেই বললেন আর কি। যাই হোক, আমরা তাহলে আজকে শুরু করব। আজকে কম্পিউটার ভিশন ফর মেডিকেল ইমেজ অ্যানালাইসিস আমাদের যে টপিকস, ওই টপিকস নিয়ে কথা বলবো। তবে এখানে আমি তো মেডিকেল ব্যাকগ্রাউন্ডের না, পাশাপাশি আমরা এখানে মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে দেখবো না বিষয়গুলো। মানে আমরা মেডিকেল ইমেজ অ্যানালাইসিস করব, তবে বিষয়টা দেখবো আসলে হচ্ছে এজ এন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে, এজ এন এআই ইঞ্জিনিয়ার, এজ এ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। বিষয়গুলো আসলে কিভাবে অ্যানালাইসিস করে, কিভাবে আসলে এই পোর্শনে আসলে রিসার্চ হয়, নট এন মেডিকেল মেডিকেল এক্সপার্ট থেকে না, ওই দৃষ্টিকোণ থেকে না, মানে এজ এন ইঞ্জিনিয়ার এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করে, এই কাজগুলো কিভাবে করে, এই যে আমরা টুকটাক দেখবো। যাই হোক, আমরা তাহলে প্রথম ইয়াতেই যাই। আচ্ছা, প্রথম বিষয় হইলো ইমেজটা আসলে কি। সেটা আমরা যে কোনো ইমেজিং বলি, যে কোনো রকম ইমেজ। হ্যাঁ, ইমেজকে আমরা জেনারেলি বলি একটা টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। তো আমরা তো জেনারেলি ইমেজকে আমরা একটা সিন, অবজেক্টের সিন, যে কোনো ইমেজ, হ্যাঁ, এটা হইতে পারে আমাদের অ্যালজাইমার ডিজিজের ইমেজ, অথবা যে কোনো ইমেজ, হ্যাঁ, সিটিএস স্ক্যান হতে শুরু করে বিভিন্ন টাইপস এর ইমেজ আছে যেটা আমরা মেডিকেল ইমেজিং দেখি। পাশাপাশি আমরা অন্যান্য যে ইমেজিং গুলা দেখি, আমাদের নর্মাল যে ট্রাফিক মনিটরিং ইমেজ, অথবা যে কোনো ইমেজ হতে পারে, যে কোনো ইমেজই হোক, সব ইমেজকে আমরা জেনারেলি একটা টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন বলি। তবে এখানে এটা শুধুমাত্র টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন বিষয়টা এমন না, আমাদের থ্রিডি ইমেজও কিন্তু থাকে। তো নর্মালি আমরা যে ইমেজ গুলা দেখি টু ডাইমেনশনাল, মানে টু ডি ইমেজ দেখি।
তো আমরা আপাতত বলতে পারি হচ্ছে টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে আমরা একটি ইমেজকে অ্যানালাইসিস করব। আমরা ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাই বলি না কেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ হলো হিউম্যান ইন্টেলিজেন্সকে মিমিক করা। অর্থাৎ একজন মানুষ যেভাবে চিন্তা করে, যেভাবে কাজকর্ম করে, এই প্যাটার্ন গুলোকে সে অ্যানালাইসিস করে, এই প্যাটার্ন গুলোর মতো সে বিহেভ করতে ট্রাই করে। হুম আহ, আমরা বলি হচ্ছে ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং। ডাটা থেকে আমরা একটা ডিসিশন মেক করি। তো স্পেসিফিক্যালি যখন আমরা কম্পিউটার ভিশনে আমরা সবসময় অবশ্যই বিভিন্ন রকম ডাটা দেখি, তবে মেইন হচ্ছে আমাদের অডিও, ভিডিও এবং ইমেজ, ভিডিও ডাটা এবং ইমেজ ডাটা। তো একটি ইমেজকে যখন আমরা রিপ্রেজেন্ট করি, সেটা আমরা ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করি, প্রো পিক্সেল ভ্যালু, আমরা পিক্সেল ভ্যালু আকারে রিপ্রেজেন্ট করি। অর্থাৎ যে কোনো ইমেজ, মনে করেন এই যে আমার একটা স্লাইড যেটা আছে, হ্যাঁ, এই স্লাইডটা যে একটা ইমেজ, হ্যাঁ, এটা যে কোনো সাইজের হইতে পারে, এটা 64x64, আই মিন হাইট, ওয়েট। আর এটা হচ্ছে চ্যানেলটা সম্পর্কে আমি একটু পরে বলবো, তবে আপাতত হাইট, ওয়েট। যেমন এই একটি ইমেজ, হ্যাঁ, এই ইমেজটা আমরা বলতে পারি, কথা ধরলাম এটা কত, 64x64 এর একটা ইমেজ, অথবা ধরলাম কত 128x128 এর একটা ইমেজ, অর্থাৎ তার হাইট এবং ওয়েট। একটা ইমেজ, এই হাইট এবং ওয়েট, এই প্রত্যেকটা পোরশন, এই স্লাইডের যে ইমেজ, এই প্রত্যেকটা পোরশনকে সে রিপ্রেজেন্ট করে একটা পিক্সেল ভ্যালু দ্বারা, প্রত্যেকটা পোরশন রিপ্রেজেন্ট। যেমন এই আমার টোটাল যে ইমেজ, হ্যাঁ, এই ইমেজের মধ্যে এখানে যে সাদা অংশ, এখানে যে কালো অংশ, হ্যাঁ, এখানে বিভিন্ন রকম কালার আছে, এই বিভিন্ন রকম কালার আছে, প্রত্যেকটা পোরশনকে এক একটা পিক্সেল ভ্যালু দিয়ে। জেনারেলি আমাদের যে পিক্সেল ভ্যালুর রেঞ্জ, এটাকে আমরা বলি হচ্ছে 0 থেকে 255, মানে 0 থেকে 255 পর্যন্ত আমাদের রেঞ্জটা। তো জেনারেলি আমরা ব্ল্যাক কে ধরি হচ্ছে 0, আর হোয়াইট কে ধরি হচ্ছে 255, বাকিগুলো রেঞ্জের মধ্যে। হ্যাঁ, আমাদের বিভিন্ন রকম লাল, নীল, যাই হোক, বিভিন্ন কালার। অর্থাৎ একটা ইমেজের মধ্যে প্রত্যেকটা পোরশনকে আমরা রিপ্রেজেন্ট করি তার পিক্সেল ভ্যালু দ্বারা। এটা হচ্ছে আমাদের ন্যাচারাল স্ট্রাকচার। তো আমরা এটা হচ্ছে পিক্সেল হচ্ছে আমাদের 2D রিপ্রেজেন্টেশনের জন্য। যখন আসলে আমাদের 3D রিপ্রেজেন্টেশন হয়, 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন হয়, এটাকে আমরা বলি যে ভক্সেল। ভক্সেল মিন্স হচ্ছে ভলিওমেট্রিক পিক্সেল। তো আমরা একটা ইমেজকে রিপ্রেজেন্ট করি হচ্ছে তার পিক্সেল ভ্যালু দ্বারা। পিক্সেল ভ্যালুর একটা অবশ্যই একটা নাম্বার থাকে। এটা এই যে আমি একটা ইমেজ, হ্যাঁ, এইটা ইমেজ, এই ইমেজের প্রত্যেকটা পোরশনে আমি একটা কি করি, একটা পিক্সেল ভ্যালু দ্বারা ডিফাইন করে। এটা হোয়াট এভার দ্য সাইজ, এটা 128x128 হতে পারে, অথবা যে কোনো সাইজের হতে পারে। এটা আমার উপর ডিপেন্ড করতেছে, মানে আই মিন আমি যে ইমেজ দিয়ে অ্যানালাইসিস করতেছি, ওই ইমেজের যে অ্যাকচুয়াল সাইজ, ওই সাইজকে অ্যানালাইসিস করে, এটা যে কোনো সাইজের হইতে পারে। আর তো প্রথম বিষয় হলো, একটা ইমেজকে যদি আমরা বুঝতে যাই, আমরা আমরা সেটা মেডিকেল ইমেজ হোক, সেটা যে কোনো হোক, যে কোনো ইমেজ হোক, এই ইমেজ গুলোকে আমরা যখন বুঝতে যাব, ওই ইমেজের সিনটা আন্ডারস্ট্যান্ডিং করতে যাব, হ্যাঁ, তো ওই আন্ডারস্ট্যান্ডিং করতে গেলে আমার কাজ করাবো অ্যালগোরিদম দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যালগোরিদম দিয়ে কাজ করাবো। ওই অ্যালগোরিদম তো আসলে আমাদের কথাবার্তা বুঝে না, ও বুঝে নাম্বার। সো আসলে হচ্ছে পিক্সেল ভ্যালুর উপর বেস করে সে কি করে, আমাদের একটা ইমেজের স্ট্রাকচার গুলা সে ডিটেক্ট করে। যেমন আমি এখানে যে এই যে অ্যালজাইমার, এটা একটা ইমেজ, হ্যাঁ, ব্রেনের একটা ইমেজ, এখানে কোনো অ্যানোমালি থাকলে, অ্যানোমালি মিন্স কোনো কোনো পয়েন্টস থাকলে, অথবা এখানে কোনো অ্যানোমালি থাকলে, এখানে কোনো জায়গায় কোনো পাথর থাকলে, হ্যাঁ, বিভিন্ন রকম স্টোন থাকলে, তো এই এগুলা যদি ডিটেক্ট করা, সে কেমনে ডিটেক্ট করবে? সে ডিটেক্ট করবে হচ্ছে থ্রু তার পিক্সেল ভ্যালু অ্যানালাইসিস করে। এইখানে যে পিক্সেল ভ্যালু গুলো আছে, এই পিক্সেল ভ্যালু গুলাকে সে পারফেক্ট অ্যানালাইসিসের মাধ্যমে সে কি করবে, একটা ইমেজের মধ্যে তার স্ট্রাকচারটা ডিটেক্ট করবে। এখন এগুলোর জন্য হ্যাঁ মাল্টিপল ম্যাথমেটিক্স আছে, তার ভাই বিহাইন্ড স্ক্রিন কি অফ করা? না স্ক্রিন তো শেয়ার করা আছে। আমার স্ক্রিন কি বাকিরা কি দেখতে পাচ্ছেন না আমার স্ক্রিন? জি দেখা যাচ্ছে। আপনি একটা পিন করে দেন, তাহলে সবাই দেখতে পাবে। দেখা যাচ্ছে না ভাই, বেশ কিছুক্ষণ ধরে দেখা যাচ্ছে না ভাই। বাকিরা আপনি একটু যদি স্ক্রিনটা পিন করে দেন, পিন করে দিলে সবাই দেখতে পাবে। ভাই দেখা যাচ্ছে মেবি ওনার ইন্টারনেট কানেকশন সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, হুম, জি ওকে। আচ্ছা আচ্ছা।
তাহলে যেটা বলতেছিলাম যে আমরা একটা ইমেজকে যখন অ্যানালাইসিস করব, প্রথম বিষয় হচ্ছে আমাদের কনটেক্সট বুঝতে হবে। কনটেক্সট বলতে আসলে কি বুঝাচ্ছি, যে আমি তো কাজ করাবো অ্যালগোরিদম দিয়ে, মেশিন লার্নিং, মানে আমি নিজে কাজ করব না, আমি কাজ করব হচ্ছে কম্পিউটার দিয়ে কাজ করাবো, মানে থ্রো এন অ্যালগোরিদম দিয়ে কাজ করাবো। এখন অ্যালগোরিদম তো আমার বিভিন্ন রকম, সে জেনারেলি আমি যেভাবে চিন্তা করবো চিন্তা করো না, সে তো আসলে বুঝবো হচ্ছে নাম্বার, সে নাম্বার দিয়ে অ্যানালাইসিস করে বুঝবে। তো একটি ইমেজকে যখন আমরা অ্যানালাইসিস করতে যাব, সেই ইমেজের যে পিক্সেল ভ্যালু গুলোকে অ্যানালাইসিস করবে, এটাই হলো তার মূল বিষয়। হ্যাঁ, সেটা ভক্সেল হোক পিক্সেল হোক, আলটিমেটলি সে এই ভ্যালু গুলোকে অ্যানালাইসিস করেই সে ডিসিশনটা মেক করবে। এখানে এই জায়গায় এই স্ট্রাকচার আছে, এই জায়গায় এই জিনিসটা আছে। এখন যে ট্রাফিক মনিটরিং সিস্টেম ডেভেলপ করছে আমাদের যে ইয়াতে, ওখানেও সে, হ্যাঁ, সে যে স্ট্রাকচার গুলো চিনে, সে যে স্ট্রাকচার গুলোকে ডিটেক্ট করে পারফেক্টলি, সে কিভাবে ডিটেক্ট করে, সে তার পিক্সেল ভ্যালু উপর বেস করে লেবেলিং করে ওইগুলাকে সে কি করে অ্যানালাইসিস করে, ফাইনালি সে ডিটেক্ট করে। আমাদের মডেল গুলো এভাবেই কাজ করে। হ্যাঁ, এখানে বিহাইন্ড দা সিনে মাল্টিপল টাইপের ম্যাথমেটিক্স আছে, অনেক রকম ম্যাথমেটিক্স আছে। এই ম্যাথমেটিক্স গুলো আস্তে 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 জানা হবে, কিন্তু বেসিক স্ট্রাকচার হতে সে আসলে পিক্সেল ভ্যালু গুলো অ্যানালাইসিসের উপর বেস করেই সে কি করে, আমাদের ফাইনালি সে ডিটেক্ট করে, সে ক্লাসিফাই করে, ডিটেক্ট করে, সেগমেন্ট করে, হোয়াটএভার। তো আমরা বুঝতে পারি হচ্ছে, আমরা আপাতত এতটুকুই জানি। আর ইমেজ বলতে আমরা একটা 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন বুঝি। তো একটা ইমেজ শুধুমাত্র 2D রিপ্রেজেন্টেশনই হয় না, 3Dও হইতে পারে। তখন সেক্ষেত্রে 2Dর ক্ষেত্রে আমরা বলবো পিক্সেল, আর 3Dর ক্ষেত্রে আমরা বলবো ভক্সেল। ভক্সেল মিন্স হচ্ছে এটাও পিক্সেল, এটাকে বলা হয় ভলিওমেট্রিক পিক্সেল, এই আর কি। তো একটা ইমেজের মধ্যে মাল্টিপল টাইপের ফিচার্স থাকে, একটা ইমেজের মধ্যে মাল্টিপল টাইপের ফিচার্স থাকে। তো প্রথম বিষয় হলো তার পিক্সেল ভ্যালু। হ্যাঁ, আমরা তো বুঝছি এই পিক্সেল ভ্যালু আছে, এই পিক্সেল ভ্যালু দিয়ে অ্যানালাইসিস করে আমরা বুঝবো। হ্যাঁ, তো প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে তার এজ এন্ড বাউন্ডারি। অর্থাৎ যে কোনো ইমেজ, এই যে আমাদের এই একটা ইমেজ, হ্যাঁ, এই ইমেজের মধ্যে, এটা এই ইমেজ হোক অন্য কোনো ইমেজ হোক, হ্যাঁ, যে কোনো ইমেজ হোক, আমি জাস্ট সিম্পলি একটা ক্যাটস এন্ড ডগস এর ইমেজ দিয়ে বুঝাই। এটা খুব জনপ্রিয়, একসময় ক্যাটস এন্ড ডগস বলতে বলতে হয়রান হয়ে যেত মানুষজন, মানে ইয়ার ক্ষেত্রে, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর বিষয়গুলোর ক্ষেত্রে। তো আমি জাস্ট এটা দিয়েই প্রথমে বিষয়টা শুরু করি। আচ্ছা, ক্যাটস এন্ড ডগস, ওকে, আচ্ছা, এটা দিয়ে শুরু করি। প্রথম বিষয় হলো একটা ইমেজের মধ্যে দেখি, বিষয় হলো কি, এজ বা বাউন্ডারি জিনিসটা আসলে কি? একটা ইমেজের মধ্যে এজ, এটা কিন্তু একটা ইমেজের মধ্যে আমাদের সবচেয়ে বেশি বিষয়টা মাথায় মানে ডিটেক্ট করতে হয়, সেটা হলো তার এজ এন্ড বাউন্ডারিজ। এই যে আমি এখানে আমার একটা দেখতে পাচ্ছি, এখানে একটা দেখতে পাচ্ছি, একটা বিড়াল দেখতে পাচ্ছি, এই জায়গায় একটু দেখেন, এই ইমেজটা একটু দেখেন ভালো মতো। এখানে হচ্ছে দুইটা অবজেক্ট আছে, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। হ্যাঁ, তো এই ইমেজটাকে যদি আমি এজ আ কম্পিউটার সায়েন্টিস্ট, আই মিন অ্যাজ এন ইঞ্জিনিয়ারিং ভাষায় দেখি, মানে অ্যাজ এন ইঞ্জিনিয়ার হিসেবে যদি দেখি, হ্যাঁ, তখন আমি যদি বুঝবো এই টোটাল ইমেজটা আমি রিপ্রেজেন্ট করতেছি তার পিক্সেল ভ্যালু। টোটাল ইমেজকে আমি রিপ্রেজেন্ট করতেছি তার পিক্সেল ভ্যালু। তো এই পিক্সেল ভ্যালু দিয়ে যখন রিপ্রেজেন্ট করব, এইখানে একদম কালো, একদম কালো, এখানে একটা সাদা, এখানে হচ্ছে যে এটা যেই রং হোক, একটা রং, হ্যাঁ, একটা কালার আছে, একটা কালার মেনটেন করতেছে। তো সো এই টোটাল ইমেজের মধ্যে এই কালারের রেসপেক্টে একটা পিক্সেল ভ্যালু আছে, এই কালার গুলোর রেসপেক্টে একটা পিক্সেল ভ্যালু আছে, এই কালার গুলোর রেসপেক্টে একটা পিক্সেল ভ্যালু আছে, এই কালার গুলোর রেসপেক্টে একটা পিক্সেল ভ্যালু আছে। প্রত্যেকটা কালারের রেসপেক্টে একটা একটা করে পিক্সেল ভ্যালু দিয়ে ডিফাইন করা। তো এখানে হয় কি, এই ইমেজের মধ্যে যেই জায়গা থেকে, খেয়াল করেন, যেই জায়গা থেকে সাডেনলি তার পিক্সেল ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, যেই পর্শন থেকে সাডেনলি পিক্সেল ভ্যালু থেকে চেঞ্জ হয়ে যায়, এটাকে আমরা বলি হচ্ছে তার এজ। এই জিনিসটাকে আমরা বলি, দেখেন এখানে কথার কথা ধরে নিলাম হচ্ছে এখানে পিক্সেল ভ্যালু 10, এটা হচ্ছে 0, ব্ল্যাক মিন্স হচ্ছে 0, এটা ধরে নিলাম হচ্ছে এটা পিক্সেল ভ্যালু 10। দেখেন এখানে 10, এখানে আবার কত, সরি, এখানে 0, এখানে হচ্ছে 10, এখানে 0, এখানে 10। অর্থাৎ এই জায়গাটা থেকে, এই কার্ভ গুলা থেকে তার পিক্সেল ভ্যালু গুলা সাডেনলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পয়েন্টসটা থেকে, এই বাউন্ডারি থেকে তার কি হচ্ছে, পিক্সেল ভ্যালুটাকে সাডেনলি চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যে পয়েন্টস থেকে পিক্সেল ভ্যালু গুলা তার সাডেনলি চেঞ্জ হয়ে যায়, সেগুলোকে আমরা বলি হচ্ছে তার এজ। আর এর পুরো বিষয়টা হচ্ছে তার বাউন্ডারি।
তো একটা ইমেজকে যখন আমরা স্ট্রাকচারাল অ্যানালাইসিস করতে যাব, তো আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, একটা ইমেজের এজটাকে ডিটেক্ট করাটা জরুরি। একটা ইমেজকে যখন যত পারফেক্টলি আমরা কি করতে পারবো, এজটাকে ডিটেক্ট করতে পারবো, তো আমরা ওই ইমেজের মধ্যে অ্যানোমালি গুলা ইজিলি কি করতে পারবো, ডিটেক্ট করতে পারবো। হ্যাঁ, বিষয়টা এমন না যে আমাদের যে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং অ্যালগোরিদম গুলো আছে এগুলো একদম 100% বিষয়গুলা পারে, কিন্তু পারে একটা নির্দিষ্ট সার্টেন লেভেলে গিয়ে পারে। অর্থাৎ এই ইমেজের মধ্যে কথার কথা এখানে একটা অ্যানোমালি আছে, বিভিন্ন রকমের অ্যানোমালি আছে। সে যদি পারফেক্টলি যেখান থেকে তার পিক্সেল ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওই বিষয়টা যদি সে কি করতে পারে, ডিটেক্ট করতে পারে, একদম পারফেক্টলি অ্যানালাইসিস করতে পারে, তাহলে সে কি করতে পারবে, এখানে যে স্টোন আছে অথবা এখানে ধরে নিলাম এখানে বিভিন্ন অ্যানোমালি আছে, হ্যাঁ, এই অ্যানোমালি গুলোকে সে পারফেক্টলি কি করতে পারবে, ডিটেক্ট করতে পারবে। তো প্রথম কথা হচ্ছে একটা ইমেজকে রিপ্রেজেন্ট করা হয় তার পিক্সেল ভ্যালু দ্বারা। একটা পিক্সেল ভ্যালুর স্ট্রাকচার কোন লেভেলে গিয়ে চেঞ্জ হচ্ছে, কোন জায়গায় গিয়ে র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, ওই বিষয়টার উপর বেস করে আমরা কি নির্ণয় করি, তার এজ এবং বাউন্ডারি নির্ণয় করি। একটা জিনিসের একটা ইমেজের মধ্যে যখনই আমি কি করতে পারবো, এজ এবং বাউন্ডারিটা পারফেক্টলি প্রিজার্ভ করতে পারবো, পারফেক্টলি ডিফাইন করতে পারবো, পারফেক্টলি ডিটেক্ট করতে পারবো, তাহলে ওই ইমেজের স্ট্রাকচারাল অ্যানালাইসিস আমার কমপ্লিট হয়ে যাবে। এটা একদম পারফেক্টলি স্ট্রাকচারাল অ্যানালাইসিস হয়ে যাবে। এটা হচ্ছে একদম লো লেভেল ইমেজ ফিচার আমরা বলি। আমরা যখন একটি ইমেজকে অ্যানালাইসিস করতে যাই তখন আমরা বলি লো লেভেল ইমেজ ফিচারে এজ এন্ড বাউন্ডারিজটা ডিটেক্ট করা। এটা ইনিশিয়াল লেভেলে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা যে কোনো ডিটেকশন করতে গেলে খুবই গুরুত্বপূর্ণ। এজটাকে যেন সে কি করতে পারে, পারফেক্টলি ডিফাইন করতে পারে, এজটাকে যেন পারফেক্টলি সে ডিটেক্ট করতে পারে। এটা গেল। তাহলে আমরা লো লেভেল ফিচারসে এজ এন্ড বাউন্ডারি সম্পর্কে হালকা পাতলা জানলাম। আসলে বিষয়টা হচ্ছে এখানে প্রত্যেকটা পোরশনে ডিটেল অ্যানালাইসিস হয়, ডিটেল কাজ হয়। মানে প্রত্যেকটা পোরশনে এখানে, হ্যাঁ, এখানে মাল্টিপল ম্যাথমেটিক্স আছে। আমরা আগে জাস্ট একটু বিষয়টা হালকা পাতলা। অবশ্যই আমি এখানে তো যেহেতু এটা অনেক বড় একটা রিসার্চের অনেক বড় একটা ক্ষেত্র, এই ক্ষেত্রতে আমি অবশ্যই কখনোই পারবো না পুরো বিষয়টা ডিফাইন করতে। ইভেন দো আমি যদি বলি আমি সবগুলা বিষয় জানি, এটা বলাটাও উচিত হবে না। এখানে অনেকগুলা বিষয় আছে, তবে হ্যাঁ আমি বেসিক স্ট্রাকচার গুলা বলে দিচ্ছি। যে লো লেভেল ইমেজ ফিচার আমরা জেনারেলি এজ এন্ড বাউন্ডারিজ গুলা দেখি। তারপর গুলা আমাদের যে টেক্সচার গুলা, লো লেভেল ইমেজ ফিচার আমরা বিভিন্ন রকম টেক্সচার, এই জিনিসগুলা, যেমন আমি এখানে জাস্ট লিখছি কি টেক্সচার ডেসক্রাইবস হাউ এ রিজিয়ন লুকস ইন্টারনালি such as স্মুথ, রাফ, ক্লাউডি, গ্রেনি, হ্যাঁ, ইরিগুলার। মানে আমাদের সেটা যে কোনো ইমেজ হোক, এটা আমি তো একটা লাংসের ইমেজ নিয়ে দেখাইছি, হ্যাঁ, আমাদের যে লাংসের ইমেজটা, ওই ইমেজের মধ্যে একটা হেলদি লাংস, একটা নিউমোনিয়া লাংস, এখানে একটা কি আছে, একটা ক্লাউডি প্যাটার্ন আছে। এই প্যাটার্নটা সে কিভাবে ডিটেক্ট করে। তো লো লেভেল ইমেজ ফিচারে টেক্সচার অ্যানালাইসিস আরেকটা গুরুত্বপূর্ণ। টেক্সচার অ্যানালাইসিস হচ্ছে একটা পিক্সেল, আমরা সোজা কথা হচ্ছে আমরা একটি ইমেজকে যখন অ্যানালাইসিস করি তার পিক্সেল ভ্যালুটা। তো পিক্সেল ভ্যালুর যে ক্লাউডি প্যাটার্ন, ওই ক্লাউডি প্যাটার্নটা ডিটেক্ট করার জন্য আমরা বলি হচ্ছে টেক্সচার অ্যানালাইসিস করা, এজ অ্যানালাইসিস করা, এজ এন্ড বাউন্ডারি, টেক্সচার অ্যানালাইসিস করা। হ্যাঁ, এজ এন্ড বাউন্ডারি হলো লো লেভেল ফিচার্স, টেক্সচার অ্যানালাইসিস হলো লো লেভেল ফিচার্স। তারপর হচ্ছে কালার এন্ড গ্রেস্কেল কন্ট্রাস্ট। এটা একটু পরে, এটা একটু হালকা পাতলা আমি পরে আসতেছি এই বিষয়গুলো সম্পর্কে। তারপর হলো নয়েজ এন্ড আর্টিফ্যাক্টস। নয়েজ, আমাদের ইমেজের মধ্যে কিছু অবশ্যই নয়েজ আছে। আমরা যখন একটা ইমেজ অ্যানালাইসিস করতে যাই, নর্মালি যখন কোনো ইমেজকে যখন আমরা ছবি তুলি, মানে কোনো ছবি তুলি আর কি, তখন আমাদের আশেপাশে অনেকগুলো অ্যাবনরমালিটিস থাকে, আমাদের ক্যামেরার বিভিন্ন অ্যাবনরমালিটিস থাকে। তো অনেক সময় বিভিন্ন রকম নয়েজ থাকে, বিভিন্ন রকম নয়েজ বলতে সল্ট এন্ড পেপার নয়েজ থাকে, হ্যাঁ, বিভিন্ন রকম নয়েজ থাকে। এই নয়েজ গুলোকে রিমুভ করতে পারাটা গুরুত্বপূর্ণ একটা টার্ম। ইনফ্যাক্ট এটা শুধুমাত্র আসলে মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রে না, এটা অন্যান্য ইমেজিং এর ক্ষেত্রেও প্রযোজ্য। আসলে এই বিষয়গুলো যে বলতেছি আমি মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য, পাশাপাশি এগুলা অন্য ইমেজিং এর ক্ষেত্রেও প্রযোজ্য। তবে হ্যাঁ, কিছু কিছু স্পেসিফিক প্যাটার্ন সেগুলা মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রে বেশি হয়। আমরা যেমন টেক্সচার্স গুলা দেখি, টেক্সচার্স গুলো আমরা জেনারেলি মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রে একটু বেশি দেখতে পারি। আবার অন্যান্য কিছু ফিচার্স আছে, ওগুলা অন্যান্য টাইপের ইমেজ গুলোর মধ্যে একটু বেশি দেখা যায়, এই আর কি। তো নয়েজ থাকে,
তবে এই নয়েসের পোর্শনটা আসলে মেডিকেল ইমেজিং এর চেয়েও আমাদের অন্যান্য যে ইমেজিং আছে ওই ইমেজিং এর গুলোর ক্ষেত্রে আমরা একটু বেশি দেখি, এই আর কি। তো তারপর হচ্ছে আমাদের শেপ। শেপ জিনিসটাও আসলে আমাদের এজ থেকে আমরা শেপটা ডিটেক্ট করি একটা ইমেজ থেকে। একটা ইমেজের এজটাকে পারফেক্টলি ডিফাইন করার মাধ্যমে আমরা একটা ইমেজের শেপটাকে ডিফাইন করতে পারি। ইমেজের মাল্টিপল টাইপের শেপ থাকে, আমাদের ডাইভার্স রকমের শেপ থাকতে পারে। তো এর পরে আসে মিড লেভেল ফিচার্স। মিড লেভেল, এতক্ষণ পর্যন্ত আমরা আসলে যেগুলো দেখছি সেগুলো হচ্ছে লো লেভেল ফিচার্স। হ্যাঁ, এরপরে আসে হচ্ছে একটা ইমেজকে যখন আমরা অ্যানালাইসিস করতে যাই, আমাদের মিড লেভেল ফিচার্সটা আমরা বলি স্পেশাল স্ট্রাকচার। স্পেশাল স্ট্রাকচার বলতে আসলে কি রকম? স্পেশাল স্ট্রাকচার আসলে দুইটা পোর্শনের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে স্যার পিক্সেল ভ্যালুর পজিশন। আমরা যখন একটা ইমেজকে অ্যানালাইসিস করতে যাই, যেমন আমি এখানে যে একটা ইমেজকে অ্যানালাইসিস করতেছি, হ্যাঁ, এটা একটা ইমেজকে অ্যানালাইসিস করতেছি। এই ইমেজকে অ্যানালাইসিস করার মাধ্যমে এখানে যে শেপ গুলো আছে, এখানে মাল্টিপল টাইপের শেপস আছে, এখানে কিছু টাইনি টাইনি ফিচার্স আছে, এখানে টাইনি 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 মাল্টিপল টাইপের ফিচার্স আছে। তো স্পেশাল স্ট্রাকচার ওইটাই ডিফাইন করে একটা পিক্সেল ভ্যালুর পজিশন কোনটা, ওই পিক্সেল ভ্যালুর নেইবার কোনটা। এখন এই জিনিসটা কেমনে কাজে লাগে? এই জিনিসটা কেমনে কাজে লাগে আমি জাস্ট ওখানে একটু মুভ করি। মানে একটা ইমেজের পারফেক্টলি এজটাকে ডিফাইন করা, একটা ইমেজের পারফেক্টলি স্ট্রাকচার অ্যানালাইসিস করার ক্ষেত্রে নেইবরিং পিক্সেল খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে কি, আমরা একটা ইমেজের যে পারফেক্টলি যে করব, হ্যাঁ, আমি এখান থেকে তার পিক্সেল ভ্যালু হুট করে চেঞ্জ হয়ে যাচ্ছে, ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাকে বলতেছে এখানে প্রিজার্ভ, আই মিন এটা একটা তার এজ, সেটা আমরা বলতেছি। কিন্তু তার নেইবারহুড পিক্সেল গুলা স্পেশাল স্ট্রাকচার আর কি, যার নেইবারহুড পিক্সেল গুলাকে যদি আমি কি করি পারফেক্টলি ডিফাইন করতে পারি, তার নেইবারহুড যে পিক্সেলটা আছে পিক্সেল গুলাকে পারফেক্টলি ডিফাইন করতে পারি, তাহলে আমি কি করতে পারবো, তার ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে, পিক্সেল ভ্যালুটা ডিরেকশনটা আসলে সে কোন দিকে যাচ্ছে, এটা আমরা পারফেক্টলি কি করে ফেলতে পারবো, ডিটেক্ট করে ফেলতে পারবো। অর্থাৎ একটি ইমেজের স্পেশাল স্ট্রাকচার যখন আমরা ভালো মতো অ্যানালাইসিস করতে পারবো, তখন ওই ইমেজের মধ্যে যে অবজেক্টটা আছে, অবজেক্টটা লিনিয়ার হোক, সার্কুলার হোক, হ্যাঁ, বিভিন্ন রকমের কার্ভি হোক, বিভিন্ন রকম কার্ভ স্ট্রাকচার হোক, আমরা তাকে পারফেক্টলি কি করতে পারবো, ডিটেক্ট করতে পারবো। আসলে অল অ্যাবাউট আমরা যদি একটা ইমেজের এজ গুলা, বাউন্ডারি গুলা পারফেক্টলি ডিটেক্ট করতে পারি না, তাহলে আমাদের কি হয়ে যায়, মোটামুটি অর্ধেক 90% কাজ আসলে হয়েই যায়। কারণ এই শেপের মধ্যে যেমন এটা ডগ, এই ডগটাকে তো আমি ডিফাইন করব, যদি তার স্ট্রাকচারটা কি পারফেক্টলি আমি দেখতে পারি, তাহলে আমার তো আর কোনো কাজ হয়েই গেল। কিন্তু এই কাজটা করতে গেলে আসলে শুধুমাত্র যে যেখান থেকে তার পিক্সেল ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই চেঞ্জ হওয়া পোর্শনটা ধরলেই আমার কাজ হবে না, পাশাপাশি আমার নেইবারহুড পিক্সেল, অর্থাৎ আমার প্রতিবেশী যে পিক্সেলটা আছে, ওই পিক্সেলটা কিভাবে আচরণ করতেছে, ওই জিনিসটা যদি আমি পারফেক্টলি কি করতে পারি, ধরতে পারি, তাহলে আমার যে ডিরেকশন, আমার ইমেজের যে ডিরেকশন, এগুলা পারফেক্টলি আমি কি করতে পারবো, ধরতে পারবো। পাশাপাশি একটা ইমেজের মধ্যে, আই মিন এই পারফেক্টলি এই জায়গার মধ্যে, মানে এই অবজেক্টের মধ্যে এখানে মাল্টিপল কালার আছে, এই কালার গুলোকে কি করতে, ডিফাইন করতে আমি কি করতে পারবো, ওই স্পেশাল স্ট্রাকচার আমার ভূমিকা রাখবে। অর্থাৎ একটা ইমেজে যখন আমরা স্পেশাল স্ট্রাকচার অ্যানালাইসিস করব, তাহলে আমরা কি করতে পারবো, তার পজিশন, তার নেইবারহুড, এটার মাধ্যমে আমি একটা ইমেজে টোটাল ইন্টারনাল স্ট্রাকচারটাকে পারফেক্টলি কি করতে পারবো, ডিটেক্ট করতে পারবো। তো এটা হলো আমরা বলতে পারি হচ্ছে মিড লেভেল স্ট্রাকচারাল ফিচার্স। আর ওয়াই বেসড অ্যানালাইসিস আছে। আর ওয়াই বেসড অ্যানালাইসিস হচ্ছে মানে আমার যে অবজেক্ট অফ ইন্টারেস্ট বা রিজিয়ন অফ ইন্টারেস্ট, যে আমি যে আমার যে ইমেজ নিয়ে আমি অ্যানালাইসিস করবো, অর্থাৎ এই ইমেজ নিয়ে আমি অ্যানালাইসিস করতেছি, এটা আমার হচ্ছে আমার ইন্টারেস্ট, এই জায়গা হলো আমার অবজেক্ট অফ ইন্টারেস্ট। তো এই অবজেক্ট অফ ইন্টারেস্টের মধ্যে আমি কুকুরের মধ্যে কোনো অ্যানামালি আছে কিনা, কথার কথা এখানে তার একটা ক্ষত আছে, এটা হচ্ছে আমার রিজিয়ন অফ ইন্টারেস্ট, হ্যাঁ, মানে যেখানে আমার পারফেক্টলি ইন্টারেস্ট, এই টোটালটা হচ্ছে মানে টোটাল অবজেক্টটা আমি অবজেক্ট অফ ইন্টারেস্ট হিসেবে করি, ডিফাইন করি। আর যে জায়গাতে পারফেক্টলি যে পোরশন দিয়ে আমি কি করতে পারবো, আমি ভূমিকা রাখবে টোটাল ডিসিশন মেক করতে, ওটাকে আমি বলি হচ্ছে আমার আরওআই বা রিজিয়ন অফ ইন্টারেস্ট। এটা ইয়া করে একটু ভেরি করে আমাদের ইয়া অনুযায়ী, প্রবলেম স্টেটমেন্ট অনুযায়ী, আমাদের মাল্টিপল প্রবলেম স্টেটমেন্ট অনুযায়ী আরওআইটা আসলে কি করে, ভেরি করে। যেমন একটা ইমেজের মধ্যে আমাদের এখানে প্রত্যেকটা পোরশনই গুরুত্বপূর্ণ, এই যে তার স্ট্রাকচার গুলা অবশ্যই গুরুত্বপূর্ণ।
কিন্তু এই স্ট্রাকচারের মধ্যে কথার কথা এই জায়গাতে ধরে নিলাম হচ্ছে এই জায়গাতে একটা কি আছে, অ্যানোমালি আছে, এটা হলো আমার রিজিয়ন অফ ইন্টারেস্ট। হ্যাঁ, অথবা এই জায়গা, এটা হলো আমার রিজিয়ন অফ ইন্টারেস্ট। এটা আমার উপর ডিপেন্ড করতেছে আমি কার রিজিয়ন অফ ইন্টারেস্ট কি করব, ডায়াগনোসিস মানে ডিটেক্ট করে ফাইনালি ডায়াগনোস করব, এটা আমার উপর কমপ্লিটলি ডিপেন্ড করতেছে। তো এটা হলো মূলত আমি লো লেভেল ফিচার্স এর কথা বললাম, মিড লেভেল ফিচার্স এর কথা বললাম। হাই লেভেল ফিচার্স আসলে টিস্যু লেভেল প্যাটার্নস, অর্গান লেভেল স্ট্রাকচার, তারপরে আমাদের যে রিলেশনশিপ, আমাদের যে অর্গান এবং যে রিজিয়ন গুলো আছে ওইগুলোর মধ্যে একটু রিলেশনশিপটা বিল্ড করা, পাশাপাশি আমার অ্যাবনরমালিটির যে প্যাটার্ন গুলা, এই প্যাটার্ন গুলো অ্যানালাইসিস করা। আসলে আমরা যতই যা কিছু বলি না কেন, প্রত্যেকটা পোরশন আমরা আসলে ডিফাইন করি হচ্ছে তার পিক্সেল ভ্যালু অ্যানালাইসিস এর মাধ্যমে। একটা পিক্সেল ভ্যালুকে আমি যত পারফেক্টলি অ্যানালাইসিস করতে পারবো তত পারফেক্টলি আমি কি করতে পারবো, একটা ইমেজের মধ্যে অবজেক্ট, শেপ, এগুলো পারফেক্টলি কি করতে পারবো, ডিফাইন করতে পারবো, এই আর কি। তো তো এআই ওয়ার্কফ্লোটা আমরা যদি একটু দেখতাম, মানে আমাদের এআই ওয়ার্কফ্লোর কাহিনী কি। এআই ওয়ার্কফ্লোর কাহিনী হচ্ছে আমরা এখানে তিনটা পোরশন দেখি আর কি। একটা মেডিকেল ইমেজিং অ্যানালাইসিস এর মধ্যে আমরা জেনারেলি ডাটা ড্রিভেন ডিসিশন মেক করতে আমরা জেনারেলি তিনটা পোরশন দেখি। তিনটা পোরশন হচ্ছে কি কি? ক্লাসিফিকেশন, ডিটেকশন, সেগমেন্টেশন। আচ্ছা, আমরা মূল পোরশনে যাওয়ার আগে এতটুকু পর্যন্ত বেসিক ইমেজিং এর ক্ষেত্রে কারো কোনো প্রবলেম, মানে কোনো কোশ্চেন আছে কিনা আর কি, এতটুকু একটু বলেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি যা এতক্ষণ পর্যন্ত আসলে একটা ইমেজিং অ্যানালাইসিস করছি, একটা ইমেজ কি কিভাবে অ্যানালাইসিস করে ওটা সম্পর্কে হালকা পাতলা বুঝছি, এতটুকু। কারো কোনো কোয়েরি আছে কিনা? আচ্ছা, আমি এখানে প্রশ্ন দেখতেছি, মেসেজ দেখতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমাকে একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই অবশ্যই। আমি জানতে চাইছিলাম এটা বেসিক্যালি কি অল ওভার সবার জন্য নাকি স্পেশালি শুধু ডক্টরদের জন্য? না না না, ডক্টরদের জন্য না, এটা এটা সবার জন্যই, যারা আসলে মেডিকেল ইমেজিং নিয়ে রিসার্চ করতে চায়। মেডিকেল ইমেজিং বলতে ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে, হ্যাঁ। তবে এটা ডক্টরদের জন্য যেটা হয় আর কি, ডক্টররা যদি জানতে চায় এজ এন ইঞ্জিনিয়ার হিসেবে তাদের মেডিকেল ইমেজিং গুলোকে তারা কিভাবে ডিল করে এই বিষয়গুলা, এখানে তো এআই অ্যালগরিদম দিয়ে ডিসিশন মেকিং করার প্রসেসটা দেখানো হবে, তো বিষয়গুলা তারাও বুঝতে পারবে, এই আর কি। ওকে, তো দোজ হু আর দ্য আদার গ্রুপ, আদার সেশন, তাদের ব্যাপারে জানতে চাই, যারা একদম নরমাল বা ন্যাচারালি অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এটা কি তাদের কাজে লাগতে পারে? অন্যান্য ব্যাকগ্রাউন্ড বলতে আসলে কি, মানে মানে ইঞ্জিনিয়ারিং বাদে? হ্যাঁ, বাদে। ইঞ্জিনিয়ারিং বাদে তারা যদি কাজ করতে চায়, এটা তাদের উপর ডিপেন্ড করতেছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কোর্স সম্পর্কে অবশ্যই আইডিয়া দেওয়া হবে। আমি আসলে ইমেজিং নিয়ে মোটামুটি বুঝি। নেসেসারি নেসেসারি না, ফার্মাসি স্টুডেন্টদের জন্য নেসেসারি বলবো না, কিন্তু আসলে এখন বর্তমানে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই ট্রেন্ডি টপিকস। এখন যে কোনো পোরশনে, সেটা আমরা মেডিকেল ইমেজিং বলি, কমিউনিকেশন বলি, হ্যাঁ, যে কোনো ফিল্ডে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে। বায়ো ইনফরমেটিক্স থেকে শুরু করে ডাটা অ্যানালাইসিস হতে শুরু করে বিভিন্ন পোরশনে আমরা কি ইউজ করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যালগরিদম গুলা ইউজ করি। তো আপনার যদি ইচ্ছা হয়, মানে আপনার যদি এই ফিল্ডে যাওয়ার ইচ্ছা থাকে, একটা মেডিকেল ইমেজিং কিভাবে অ্যানালাইসিস করে থ্রু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগরিদম, এআই অ্যালগরিদমের মাধ্যমে আমরা একটা মেডিকেল ইমেজিং কিভাবে অ্যানালাইসিস করে একটা ডিসিশন মেক করে, এই পোরশনটা যদি জানতে চান তাহলে এটা আপনার জন্য। তবে আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ম্যান্ডেটরি আছে। বলতে কিছু না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আচ্ছা অবশ্যই। আচ্ছা ভাই, এইটা যে আমি শিখলাম যে আমার এটার জব সেক্টর কেমন হবে, আমি এটা শেখার পর বা গ্রাজুয়েশন করার পরে আমার জব সেক্টর, এই বিষয়ের জব সেক্টর নিয়ে একটু বললে আমার সুবিধা হতো। আচ্ছা, এই বিষয়ে জব সেক্টর হচ্ছে, জব সেক্টর বলতে আসলে স্পেসিফিক জব সেক্টর, মানে মেডিকেল ইমেজিং এর উপর আসলে স্পেসিফিক কোনো জব সেক্টর নাই। তবে আপনি যদি অ্যালগরিদম গুলো সম্পর্কে জানেন ভালো মতো, যদি কিছু মনে না করেন, আপনার যদি একটু ব্যাকগ্রাউন্ড ভালো বলতেন। আমি বিএসসি করেছি ত্রিপুলি থেকে। আচ্ছা, ত্রিপলি থেকে ব্যাচেলর করছেন, ওকে ফাইন। তো আপনি যদি মনে করেন এই অ্যালগরিদম সম্পর্কে জানছেন মোটামুটি, যা যা রিকুইজিট অ্যালগরিদম গুলো সম্পর্কে ভালো মতো জানলেন, পাশাপাশি ওয়ার্ক ফ্লোটা ভালো মতো শিখলেন, প্রোগ্রামিংটা ভালো মতো দেখলেন, এই বিষয়গুলো সবগুলো চাইলে আপনি এআই ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারেন। তবে এই কোর্সটা স্পেসিফিক্যালি একটা রিসার্চ ফোকাস। রিসার্চ ফোকাস বলতে যারা আসলে মেডিকেল ইমেজিং এ রিসার্চ করতে চায়, তারপর মাস্টার্স পিএইচডি করতে চায়, ওই টাইপের কাজগুলোর জন্য এটা একটু বেশি সুইট করে।
হ্যাঁ আপনি, হ্যাঁ এটা একটা পোর্শন, এটার মাধ্যমে এটা 3 মান্থের একটা কোর্স, এই কোর্সের মাধ্যমে আপনি বিষয়গুলো সম্পর্কে একটা গাইডলাইন পাবেন। এমন না যে আপনি অনেক কিছু মানে এআই ইঞ্জিনিয়ারিং যে পোর্শন, ওগুলো আসলে বিশাল একটা জিনিস। এখানে শুধুমাত্র আসলে বিষয়গুলো সম্পর্কে জানলে হবে না, ডেপ্লয় দিয়ে শুরু করে অনেকগুলা বিষয় জানা লাগবে। তো আমরা জাস্ট একটা বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব, অনেকগুলা বিষয় সম্পর্কে। এখানে কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনার উপর, আপনি আসলে কতটুকু নিচ্ছেন এবং কতটুকু আগায় যাচ্ছেন। আপনি লার্নিংটা আপনার উপর ডিপেন্ড করতেছে আর কি কমপ্লিট। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন আমি আমি কি কোন বিষয়টা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। আমি বুঝতে আমি পেরেছি, আমি বুঝতে একটু পেরেছি। কথা বলার অনুমতি চাচ্ছিলাম। আমার নাম জি জি ইফতেখার আলম। অবশ্যই। আমি একটা বাংলাদেশের একটা প্রমিনেন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এবং আমি পিএইচডি করছি বাংলাদেশের একটা ইউনিভার্সিটি, আনফরচুনেটলি। সো আমার এজ হচ্ছে 37। সো আমি এখন বাইরে যাওয়ার জন্য একটু চেষ্টা হচ্ছে আর কি করছিলাম। তো আলটিমেটলি আমার যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আমি এইগুলোর উপর কাজ করি। আপনি যেগুলো ভাই বললেন, আমি হচ্ছে আমার রিসেন্ট কাজ হচ্ছে যে আমি আপনার হচ্ছে আপনার মাইসের উপর অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ টেস্ট করছিলাম। সো মাইস আইলেটস গুলো আমরা আলাদা করেছি, এইচএনই স্টেনিং করা হয়েছে। স্টেনিং এর পরে মাইসের যে আইলেটস, সেটা মোটামুটি স্পষ্টত দেখা যাচ্ছে খালি খালি চোখে যে আপনার যেটা হচ্ছে আপনার মানে যেটা কন্ট্রোল, নেগেটিভ কন্ট্রোল, অর্থাৎ একটা স্টেটোজেটোসিন নামে একটা ড্রাগ দিয়ে এটাকে জাস্ট মানে আপনার আইলেট সেলগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে। কিছু মাইসের আপনার প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হচ্ছে না এবং আস্তে আস্তে আইলেট সেলগুলো নষ্ট হচ্ছে। সো যখন আমরা টার্গেটেড মেডিসিনাল এক্সট্রাক্ট দিলাম, তখন দেখা যাচ্ছে যে আফটার 2 to 3 months আপনার নেগেটিভ কন্ট্রোলের চেয়ে আপনার ট্রিটেড মাইস গুলার আইলেটস গুলা বেশ প্রোটেক্টেড, আর যেগুলো পজিটিভ কন্ট্রোল সেটা তো প্রোটেক্টেড আছে। আমি আমার প্রাইম কাজ হচ্ছে, আমি শুধুমাত্র এটা না, আমি বাংলাদেশে সিআরও ডেভেলপ করা হচ্ছে, আমি সিআরও এইগুলোর সাথেও আছি। সো এইগুলোতে অ্যাকচুয়ালি বাংলাদেশে সিসপ্লাটিনের 2টা খুবই অ্যাডভান্স মলিকিউলার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়ে গেছে, ফার্স্ট ইন হিউম্যান। মানে আপনার বাংলাদেশে অলমোস্ট সামথিং বেশ কোটি টাকা তাতে বাজেট ছিল, এবং 100 crore উপরে তারা বাংলাদেশে ফান্ড করবে। সো আমি অ্যাকচুয়ালি শিখতে চাচ্ছিলাম যে আমার কাছে যে ছবিগুলো আছে, ফাইল আমি আপলোড করার চেষ্টা আসলে করছিলাম। আমি 50টার উপরে ছবি হচ্ছে নিয়েছি। আমি এই যে আইলেটস এর, অর্থাৎ যে মনে করে একটা নিউক্লিয়াস, এটা কিছুটা ডেস্ট্রয়েড, কিছুটা অনেক ভালো আছে। আপনারা সবাই বোধহয় সেল মানে নিউক্লিয়াস জানেন। আমি জানতে চাই যে আমার নেগেটিভ কন্ট্রোলের সাথে আমার ট্রিটেড গ্রুপ এবং পজিটিভ কন্ট্রোলের পার্থক্য কেমনটা। ইন দ্যাট কেস হচ্ছে আমাকে আপনার যদি আমি রেজনেট 50 ইউজ করতে না পারি, তাহলে যদি আমি কোনো ছোট মডেল যদি ইউজ করি, যেমন শাফলনেট 2, সরি মানে শাফলনেট 50 বা এই টাইপের, যেহেতু আমার কাছে ফিগার কম, সো আমি জাস্ট প্রথমে অ্যানালাইসিস করতে চাই। আপনি যেটা পিক্সেল অ্যানালাইসিস বললেন, সবই মোটামুটি আমি টুকটাক হচ্ছে করেছি। তো আপনি কি ভাই সবই আর কি শেখাচ্ছেন? যে আমি অ্যানোমালিটা ডিটেক্ট করতে চাচ্ছি। আমার স্যাম্পল মানে মাইস ওয়াইজ, একটা মাইস থেকে 5টা বা 10টা করে ছবি উঠানো হয়েছে। আচ্ছা বুঝতে পারছি, আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারছি। এখন বিষয়টা হচ্ছে এখানে যে বিষয়টার উপর ফোকাস করা হবে, যেহেতু আপনি তো আপনার এরিয়া নিয়ে কাজ করবেন, এটা তো অবভিয়াসলি, হ্যাঁ। কিন্তু এখানে যে বিষয়টা হচ্ছে একটা ইমেজের কিভাবে অ্যানালাইসিস করে। প্রথম বিষয় হচ্ছে একটা ইমেজ আন্ডারস্ট্যান্ডিং কিভাবে করে, তারপর একটা ইমেজের পারফেক্টলি স্ট্রাকচার অ্যানালাইসিস কিভাবে করে, তারপর হচ্ছে থ্রো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগরিদম গুলা কিভাবে ইউজ করে ওখান থেকে ডিসিশনটা মেক করা যায় পারফেক্টলি। তার বিভিন্ন রকম হতে পারে, এটা হোয়াটএভার দ্য শেপ, হ্যাঁ, শেপ গুলাকে পারফেক্টলি কেমনে ডিটেক্ট করতে পারে, তার ভিজুয়ালাইজ আরো জি, জি, পারফেক্টলি জি। ভিজুয়ালাইজ কেমনে করতে পারে এই অ্যালগরিদম গুলা। এখন বিষয় হচ্ছে এগুলা তো আসলে জেনারেলি হ্যাঁ, আমি করতে পারে, মানে জাস্ট বিষয় ভাই আমি একটু শেষ করি, তারপর অবশ্যই আমি আপনাকে সমস্যা নেই, সরি আসলে। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টোটাল মানে ফ্লোটা সম্পর্কে আমি ধারণা দিব, এবং প্রত্যেকটা অ্যালগরিদমের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলবো। তাহলে এই জিনিসটা ব্যাকগ্রাউন্ড যখন বলবো, ব্যাকগ্রাউন্ড যদি আমরা জানতে পারি, তাহলে কোন মডেল কোন ইমেজিং এর ক্ষেত্রে পারফেক্টলি ইউজ করা যাবে, তাহলে আমরা এটা সম্পর্কে একটা কমপ্লিট ধারণা পাবো। আপনি যখন এখন বললেন না রেসনেট 50, রেসনেট 50 একটা বিশাল একটা মডেল, আপনি এখান থেকে আসলে একটা কাস্টম হ্যাঁ, মডেল কিভাবে জি। বিল্ড করেন, কাস্টম মডেল কিভাবে বা বিল্ড করতে ধর পারে। ধরুন আমি যদি একটা প্রিটেন্ড শাফলনেট 50 যদি নেই, তাতে সেক্ষেত্রে আমার সামথিং 200 ছবি দিয়ে মোটামুটি একটা ধারণা পাচ্ছি। আমি জাস্ট দেখাতে চাই যে আমি কাজটা পারি। বাংলাদেশে এটা এইগুলো করতে গেলে $1 million বাজেট লাগে। সো আপনি তো এগুলো হেল্প করবেন, তাই না? অবশ্যই হেল্প করবো। আমি জাস্ট আপনাকে বলতে চাচ্ছি যে একটা কাস্টম মডেল কিভাবে বিল্ড করতে পারি। হ্যাঁ, আমার দরকারে জি। আমি যেভাবে বিল্ড
করা দরকার আমি ঠিক সেভাবে বিল করি। যেমন কথা বললাম না, রেসনেট 50 একটা বড় মডেল। তা আমার যদি একটা 50 ইমেজের একটা মানে 50টা ইমেজের একটা মডেল থাকে, মানে ইমেজ থাকে, আমি ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারি এই বিষয়গুলো সম্পর্কে একটা আচ্ছা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, এই আর কি। আচ্ছা আচ্ছা আমার এখানে- লাস্ট কোশ্চেনটা হচ্ছে যে আপনি যেহেতু এই সেক্টরে কাজ করেন, এটা আপনার অ্যানালাইসিসটা আসার পরে যে মেটা ডেটা তৈরি হবে, এটা অ্যানালাইসিস করার জন্য কি কোনো হেল্প করবেন, যে আপনার মানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বা এই টাইপের কিছু? অবশ্যই হেল্প করবো, হেল্প তো অবশ্যই করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। জি থ্যাংক আচ্ছা ইউ। থ্যাংক ইউ। আচ্ছা আপু, আপুর নামটা, হ্যাঁ শাইমা বর্ণা আপু, যদি একটু বলতেন আর কি আপনি। গুড ইভিনিং। হ্যাঁ, আমি হ্যাঁ। একটি কোশ্চেন ছিল, ওনার সাথে একটা কোশ্চেনের কিছুটা মিলেছে, আমি তবুও আরেকবার আমার ব্যাপারে একটু বলি। আমি হচ্ছে কিছু কোলোনোস্কোপি ইমেজ, প্রায় আমার কাছে হিউজ পরিমাণ কোলোনোস্কোপি ইমেজ আছে, কিন্তু কোলোনোস্কোপি ইমেজের মধ্যে দেখা যাচ্ছে কি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ হচ্ছে হ্যামোরয়েড কেস থাকে, আর হচ্ছে ফিস্টুলা বা কিছু কিছু জিনিস যেমন হচ্ছে কোলন ক্যান্সার, এগুলো হচ্ছে আমি যখন কম পাই, মানে আমার যদি ওই ধরনের ডিটেক্ট করার মতো ইমেজ যদি কম পাই, তখন হচ্ছে দেখা যায় যে অ্যাকুরেসিতে প্রবলেম আসে। তো এই জিনিসগুলো নিয়ে আশা করি আমি আপনার কাছ থেকে শুনতে পাবো। আরেকটা জিনিস হচ্ছে, যখন এই যে আপনি আরওআই এর একটা ব্যাপার বললেন না, রিজন অফ ইন্টারেস্ট, ধরেন আমি একটা সেম পার্সনেরই একটা কোলোনোস্কোপি ইমেজের মধ্যে তার হচ্ছে হ্যামোরয়েডেরও সিমটম আছে, আলসারেরও সিমটম আছে, তো এগুলো সবই কিন্তু আমার কোলোনোস্কোপি কোলোরেক্টাল ডিজিজ কিন্তু। তো এখন একটা ইমেজের মধ্যে যদি আমি মাল্টিপল ডিজিজ পাই এবং মাল্টিপল ক্লাস হয়, তখন ওগুলোকে কি আমি আলাদা আলাদা করে আরওআই বের করবো, নাকি একটার ভিতরেই আরওআইটাকে মার্ক করে করে লেবেলিং করতে পারবো? মানে এই জিনিসগুলো নিয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, বিষয়টা হলো, প্রথম বিষয় হচ্ছে আপনার যে অবশ্যই এখন আমরা যদি মেডিকেল ইমেজিং নিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা বিভিন্ন রকম ক্লাসগুলা পাই, ক্লাস অনেক কম ক্লাস থাকে, এটা খুব ন্যাচারাল একটা বিষয়। এটা হ্যান্ডেল করার জন্য আসলে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এ বেশ কিছু টেকনিক আছে। ক্লাস ওয়েটিং টেকনিক আছে, আমরা ওয়েট দিই, তারপর ডাটা অগমেন্টেশন টেকনিক আছে, পাশাপাশি কিছু জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক বেসড কিছু টেকনিক আছে। ওই টেকনিক গুলা ইউজ করে ডাটা করা হয়, অগমেন্ট করে ফাইনালি কি করা হয়, আমাদের কাজগুলা করা হয়। ফোকাল লসের অগুমেন্টেশন করলে কি এটা কি অ্যাকচুয়ালি যেটা অথেন্টিকেশনে কোনো প্রবলেম হয়, মানে অগুমেন্টেশন বেশি করলে? হ্যাঁ, কিছুটা প্রবলেম তো অবশ্যই হয়, কিন্তু ভালো জার্নাল এগুলো তো নিতে চাই না এরকম বেশি অগুমেন্টেড ডেটা থাকে। কিন্তু এক্ষেত্রে আপনার থেকে এখানে আপনার মুন্সিয়ানাটা শো করতে হবে বলতে কিরকম, আপনি যে অ্যালগোরিদমটা ডিজাইন করবেন, ওই অ্যালগোরিদমটা যেন আপনার কি করতে পারে, ওই জায়গায় মানে যেটা ক্লাস কম আছে, ওই ক্লাস কম গুলোকে সে যেন পারফেক্টলি ডিটেক্ট করতে পারে। আপনার অ্যালগোরিদমটা এভাবে ডিজাইন করতে হবে। এখানে ভাই একজন বলছেন হচ্ছে হ্যাঁ অবশ্যই সিনথেটিক মাইনরিটি, ওভার স্যাম্পলিং টেকনিক গুলো ইউজ করে। এখন বিষয় হচ্ছে এখানে অনেক টেকনিক আছে, আসলে ফোকাল লস আছে, অনেক রকম টেকনিক থাকলেও এটা আসলে আমাদের বুঝতে হবে কিরকম ডাটা। সবচেয়ে বেশি মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর সবচেয়ে যে বড় বিষয় সেটা হচ্ছে ডাটা আন্ডারস্ট্যান্ডিং। ডাটাটাকে আগে আন্ডারস্ট্যান্ড করতে হবে। ডাটা আন্ডারস্ট্যান্ড করার পরে গিয়ে ভাইয়া আমি ওনাকে কথাটা শেষ করে ফেলি, মানে ওনার আনসার দিয়ে। মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডাটা আন্ডারস্ট্যান্ডিং করা। একটা ডাটাকে পারফেক্টলি আন্ডারস্ট্যান্ড করতে হবে। ডাটা আন্ডারস্ট্যান্ড করার পরেই আমি ডিসিশন নিব কোন পোরশনটাকে আমি কি করব, ফোকাস করব। যেমন আমি বলি, আমরা যখন কোনো ফাইন্যান্সিয়াল ডাটা নিয়ে কাজ করি, ফাইন্যান্সিয়াল ডাটা গুলো জেনারেলি হয় সিকোয়েন্স ডাটা, জেনারেলি হয় সিকোয়েন্স মানে টাইম বেসড ডাটা, একটা সিকোয়েন্সিয়াল ডাটা। অথবা আমরা যখন ট্যাক্স ডাটা নিয়ে কাজ করি, ট্যাক্স ডাটাও একটা সিকোয়েন্সিয়াল ডাটা। তারপর যখন আমরা ভিডিও ডাটা নিয়ে কাজ করি, ভিডিও ডাটাও একটা সিকোয়েন্সিয়াল ডাটা। আবার যদি যখন মেডিকেল ইমেজিং নিয়ে বা জেনারেল ইমেজ নিয়ে কাজ করি, ওগুলো র্যান্ডমলি আমরা কাজ করি, ওগুলো হচ্ছে গ্রিড বেসড স্ট্রাকচার, অর্থাৎ একটা ম্যাট্রিক্স এর মতো করে স্ট্রাকচার। তো তারপর ধরেন আমরা যখন লাংস এর ইমেজ নিয়ে কাজ করি, লাংস এর ইমেজে আমরা জেনারেলি ক্লাউডি প্যাটার্ন দেখি, কোলন ক্যান্সারে একরকম প্যাটার্ন দেখবো। অর্থাৎ প্যাটার্ন গুলো আমরা আগে ডিটেক্ট করবো। অর্থাৎ আমরা প্রথমে ইমেজ প্রসেসিং সম্পর্কে ভালো মতো জানতে হবে। একটা ইমেজের মধ্যে কোনটা আপনার যে কোলনের যে ইমেজ গুলো আছে, ওই কোলনের ইমেজ গুলো আসলে কোন টাইপের সে আসলে ফিচার্স গুলো ক্যারি করে সবচেয়ে বেশি। তাহলে আমি আমার মডেল ডিজাইনিং এর ক্ষেত্রে আমি ওই ফিচার্স গুলোকে কি করব,
ফোকাস দিব। যখনই আমি শুধু যে মডেল আমি ওই ডিজাইন, ফিচার গুলো করলাম, কিন্তু কিছু কিছু রেয়ার কেস তো হয় যাদের হচ্ছে অবশ্যই অবশ্যই ফিস্টুলা, হেমরয়েড সব একসাথে, যাদের আবার হেমরয়েড সামনের দিকে দেখা যাচ্ছে, মানে কোলনের যে একদম যেটা এক্সটার্নাল ফেস, যে ওইখানে দেখা যাচ্ছে হচ্ছে হেমরয়েড, কিন্তু ভিতর দিকে গিয়ে দেখা যাচ্ছে তার আসলে হয়ে বসছে ক্যান্সার। রাইট রাইট তো রাইট রাইট, এটা আপনার কথা ঠিক। একটা একটা বিষয় হচ্ছে আপনি কখনোই 100% প্রবলেম সলভ করতে পারবেন না। আপনার থেকে একটা নির্দিষ্ট ফিচার নিয়ে কাজ করতে হবে। মানে আপনি একটা ইমেজের মধ্যে ধরেন আপনি 10 রকমের ফিচার্স আছে, আপনার ইমেজের মধ্যে আপনি 10 রকমের মধ্যে 4, 5, 6, 7 রকমের ফিচার্স ডিটেক্ট করলেন, আপনার অবশ্যই একটা লিমিটেশন থাকবে। দেখা যাবে কি আপনি একটা ফিচারকে আপনি কি করতেছেন, ইগনোর হয়ে যাচ্ছে আপনার মডেলটা, ওখানে আপনার ইমপ্রুভমেন্টে কাজ থাকবে। আসলে আমি আমার সাথে কোলাবোরেশন হয়েছিল ইয়ার সাথে, ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটির, তাও একজন আপুর সাথে, উনি পিএইচডি স্টুডেন্ট। তো উনি একটা জিন নিয়ে কাজ করতেছিল, এই জিন নিয়ে, মানে ক্যান্সারের জিন নিয়ে কাজ করতেছিল। তো উনার এখানে জিন নিয়ে যখন কাজ করতেছিল, ওখানে ইমেজিংও আছে, পাশাপাশি আবার জেনারেল জিনের ডাটা গুলো আছে, জেনারেল সিএসভি ফাইল, ওই সিএসভি ফাইলও আছে। তো আসলে টোটাল অ্যালগোরিদমটা, একটা অ্যালগোরিদম ডিজাইন করা হয়েছে, ওই অ্যালগোরিদমটাকে গ্রাফ নিউরাল নেটওয়ার্ক, এটা একটু ভিন্ন টাইপের নিউরাল নেটওয়ার্ক। তো ওই কাজটা করে দেখা যাচ্ছে কি প্রায় 70 রকমের ফিচার্স আছে। 70 রকমের ফিচার্স এর মধ্যে 30 হতে 32 রকমের ফিচার্স মোটামুটি সে কি করতে পারতেছে, পারফেক্টলি ডিফাইন করতে পারতেছে, অ্যানালাইসিস করে ডিটেক্ট করতে পারতেছে। কিন্তু অনেকগুলো সে পারতেছে না, এগুলো তার লিমিটেশনস। তো এটা চেষ্টা করতে ইনিশিয়ালি দেখা গেল কি তার এখানে সে 10 সাথে 12টা অ্যালগোরিদম অ্যাকচুয়ালি মাল্টি অপটিমাইজ। মডেল কেসে এই স্পেসটা আমি করেছিলাম। আমি হচ্ছে যখন ল্যান্ডস্লাইড ডেটা নিয়ে কাজ করছিলাম, ল্যান্ডস্লাইড ডেটার মধ্যে আমি চেয়েছিলাম হচ্ছে ইমেজও রাখবো, প্লাস হচ্ছে কিছু যেমন রেইনফল, তারপর হচ্ছে লঙ্গিটিউড, ল্যাটিটিউড, এগুলো তো হচ্ছে আমার নর্মাল ডেটা আর কি, নর্মাল টেক্সচুয়াল ডেটা বা ট্যাবুলার ডেটা। তো এই ডেটাগুলোকে আমি যখন কাজ করতে গেছিলাম, তখন হচ্ছে ইমেজ থেকে ফিচার এক্সট্রাকশন করা হয়তো আমার দক্ষতা ছিল না, বা সামহাও আমি হচ্ছে এই ব্যাপারে পারদর্শী না বলে আমার মধ্যে অনেক প্রবলেম অ্যারাইজ হয়েছিল। তখন আমাকে করতে হয়েছে কি, আলাদা করে ইমেজ থেকে আলাদা করে ট্যাবুলার এভাবে করে আনতে হয়েছিল ডেটাগুলোকে। আমি চাচ্ছিলাম কি একই ইয়েতে, মানে একই কোনো সিস্টেম আছে কিনা, একই মডেলের মধ্যে সে সিএসভি প্লাস হচ্ছে ইমেজ দুটো নিয়ে কাজ করতে পারবে। আচ্ছা আচ্ছা, সিস্টেম তো আছে, একটু একটু মানে করতে হবে, একটু ছোট্ট একটা বিষয় মডিফিকেশন করতে হবে। অবশ্যই আছে, সিস্টেম আছে যেখানে আপনি একই মডেলের মাধ্যমে দুইটা ডাটাকে হ্যান্ডেল করতে পারবেন। হ্যাঁ, কিছু ডিফিকাল্টিস আছে অবশ্যই, কিন্তু পারা যায় না যেমন না। ঠিক আছে আপু, আপনার সাথে ফার্দার কথা হবে ইনশাল্লাহ, এই আর কি। Okay, আচ্ছা thank ভাই you. কি বলতে চাচ্ছিলেন? লাস্ট একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে যে আমাদের কি প্রায়র হেভি প্রোগ্রামিং নলেজ থাকা কি আবশ্যিক? আমি যেমন শুধুমাত্র আপনার হচ্ছে নামপাই পর্যন্ত পারি, আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে না, টেন্সর বা এইগুলো শেখা হয়নি। হেভি প্রোগ্রামিং নলেজ থাকা আবশ্যিক না। কিন্তু এখন আপনি কি ডেভেলপ করবেন, দেখেন আমি বলি, আপনার থেকে কোথায় কন্ট্রিবিউশন রাখবেন তার উপর ডিপেন্ড করে আপনার নলেজটা ভেরি করবে। কোথায় করবেন, যেমন আমি একজন ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার, মনে করেন আমি পিএইচডি করতে চাচ্ছি। আমি যখন পিএইচডি করতে চাচ্ছি, স্বাভাবিকভাবে আমার মেডিকেল এক্সপার্টিস থাকবে না। আমি তো বায়োলজি ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাচেলার করে নাই। যখনই আমি কোনো ল্যাবে কাজ করতে যাব, স্বাভাবিকভাবে আমি কখনোই ওই লেভেলে কাজ করতে পারবো না যেখানে বায়োলজি ব্যাকগ্রাউন্ডের ওরা কাজ করে। তো আমার কাজ হবে অল অ্যাবাউট অ্যালগোরিদম। অ্যালগোরিদমটা কি আরো পারফেক্টলি ডিজাইন করা যায়, অ্যালগোরিদমটা ফোকাস থাকবে, পাশাপাশি আমার অ্যাকুরেসি, বিভিন্ন রকম টাইপের ফোকাস থাকবে, যেখানে আসলে কন্ট্রিবিউশন থাকবে ম্যাথমেটিক্যাল কন্ট্রিবিউশন। তো আমার থেকে যখনই আমি এই কাজটা করতে যাবো, আমার থেকে অবশ্যই ম্যাথমেটিক্সে সাউন্ড হইতে হবে, সাউন্ড হওয়া দরকার, হইতে হবে বলতে সাউন্ড হওয়া দরকার। এইটা বিষয়। 2 নম্বর বিষয় হলো যে একজন ফার্মাসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট অথবা একজন অন্য ব্যাকগ্রাউন্ডের, যে বায়োলজি ব্যাকগ্রাউন্ড টাইপের স্টুডেন্ট, ওনারা যদি কাজ করতে যায়, তখন ওনাদের হেভি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিংবা হেভি ম্যাথমেটিক্যাল নলেজ না থাকলেও চলে। থাকাটা অবশ্যই অ্যাডভান্টেজ, কিন্তু না থাকলেও চলে। কেন না থাকলে চলে? কারণ তার ওই মানে অপরচুনিটি আছে। কোন অপরচুনিটি? যে সে ওই লেভেলে, বায়োলজিতে ওই লেভেলে কন্ট্রিবিউশন রাখার অপরচুনিটিটা আছে, সেজন্য সে এই জায়গাতে একটি স্কিপ করলেও পারে। এটা আসলে ডিপেন্ড করে সে কে কোন জায়গায় কন্ট্রিবিউশন রাখবে। আমার কথা আশা করি বুঝতে পারছেন। তো আপনার থেকে হেভি ওকে, আচ্ছা যাই হোক, আপনারা হাত তুলছেন। আচ্ছা, আব্দুল্লাহ সর্দার ভাই বলেন ভাই। আচ্ছা ভাই, আমি সিএস এর উপর বিএসসি করতেছি 4th সেমিস্টার।
তো এই কোর্সটা কি আমার জন্য মানে অনেক আহ, অ্যাডভান্স কথাবার্তা শুনতেছি, এই জন্য আচ্ছা আমি রিসার্চ আচ্ছা করতে চাচ্ছি, মানে শুরু করতে চাচ্ছি। আচ্ছা, রিসার্চ করতে চাইলেই আপনার জন্য, রিসার্চ করতে চাইলেই আপনার জন্য, এটা সমস্যা নেই তো, ইয়া করার দরকার নেই। মানে সবাই মানে সমস্যা নেই, রিসার্চ করতে চাইলে এটা আপনার জন্য। সমস্যা নেই। যদি রিসার্চ করতে চান, যদি আপনি চিন্তা করেন যে না আমি রিসার্চ করব না বা এই টাইপের ইয়া করব না, মানে তখন আপনার জন্য না হইতে পারে। যেমন আপনি যদি চিন্তা করেন আমি ইন্ডাস্ট্রিতে জব করব, মানে ইয়া করব, মানে কোন এআই ইঞ্জিনিয়ার হব, ওই টাইপের কাজ করতে চাইলে আসলে ডিরেক্ট সুইট করে না এই কোর্সটা। কিন্তু আপনি যখন রিসার্চ করতে চান, মাস্টার্স পিএইচডি করবেন, রিসার্চ পেপার করবেন, ওই টাইপের কাজগুলো করতে চাইলে এটা আপনার জন্য ফিট করে। ইভেন আপনি যদি অন্য ব্যাকগ্রাউন্ডের হন, মানে আপনি যদি ইমেজিং নিয়ে কাজ করতে চান, মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চান, এটা আপনার জন্য মানে পারফেক্ট বলবো না, পারফেক্ট আসলে কোনো কিছুই না দুনিয়াতে, মানে আপনার জন্য কাজ করবে এটা। আপনি একটা গাইডলাইন পাবেন, জিনিসগুলো শিখতে পারবেন, এটা আপনার কাজে আসবে। আসলে আমি যে ইমেজিং টেকনিক গুলা নিয়ে কথা বলছি, এটা শুধুমাত্র মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রে না, এটা জেনারেলাইজড ইমেজিং এর ক্ষেত্রেও প্রযোজ্য। হ্যাঁ, কিছু জায়গায় কিছু কিছু জিনিস ভেরি করে, এই আর কি। আশা করি ভাই বুঝতে পারছেন। যাই হোক, সাদাব এটা আশফাক আমি ভাই। শুরু হ্যাঁ হ্যাঁ, বলেন আপনি কি বলতে চাচ্ছেন, লাস্টে কি বলতেছেন বলেন। আমি মানে শুরু করতে চাচ্ছি, সেকেন্ড ইয়ারে উঠে গেছি, তো আমি শুরু করতে চাচ্ছিলাম রিসার্চ নিয়ে। আমার আচ্ছা, ভবিষ্যতে ইচ্ছা আছে বাইরে হায়ার স্টাডির জন্য অবশ্যই যাবার, এই জন্য। এখন থেকে শুরু করলে তো আপনার জন্য অনেক ভালোই, আপনি মোটামুটি আগে যেতে পারবেন, অনেকগুলা বিষয় নিয়ে জানতে পারবেন, বুঝতে পারবেন। অবশ্যই এটা আপনার জন্য অনেক ভালো দিক, পজিটিভ দিক, এটা অবশ্যই। আচ্ছা যাই হোক, ভাই সাদাব ভাই যদি বলতে বলেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমি ভাই। আমি জানতে চাচ্ছিলাম যে আসলে আমি এতক্ষণ যা অ্যাটেন্টিভলি শুনে যা বুঝলাম যে এই রিসার্চে আপনি সম্পূর্ণ কিভাবে আমাদের ইমেজ প্রসেসিং করব, এইটাকেই আমরা ফোকাস করতে চাচ্ছি, যে কিভাবে হচ্ছে একটা মডেল রান করব বা। কিন্তু ভাইয়া মেইন কথা যেটা আমি আমার পার্সোনাল ইস্যুস, মানে আমি যেই জন্য আপনাদের মানে কোনোভাবে একটা হেল্প খুঁজছিলাম, কেননা মেইনলি ডাটা সেট কিভাবে তৈরি করে বা ডাটা সেট কিভাবে হ্যান্ডেল করে বা ডাটা সেট কিভাবে চুজ করে, এইরকম কি সাপোর্ট দেওয়া হবে কিনা, মানে এটা আসলে একটা মানে রিসার্চ। প্রথম বিষয় হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলতেন। আমি আমি বর্তমানে একটা পাবলিক ইউনিভার্সিটিতে সিএসসি নিয়ে পড়ছি। আমি রিসার্চ নিয়ে আমি 4th ইয়ারে আছি অবশ্য। আমি রিসার্চ নিয়ে আমার ধারণা আছে ভালোই, অনেক কিছু কাজও করা হয়েছে ভালো ভালো। কিন্তু আমি চাচ্ছিলাম যে আমি মেডিকেল ইমেজিং মানে মেডিকেল সেক্টরে যেহেতু ফান্ডিং বেশি, এটা যা বুঝলাম মেডিকেল অ্যান্ড এগ্রিতে ফান্ডিং অনেক বেশি, তাই আমি চাচ্ছিলাম যে মেডিকেল সেক্টরটা চুজ করার জন্য। তাই আমি আসলে একটু শেখার জন্য চাচ্ছি, মানে কিভাবে কি হয়। আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, এখানে আমরা যে বিষয়টা আমাদের কোলাবোরেশন আছে, আমাদের পার্সোনালি আমাদের ইউনিভার্সিটি বলতেছি, মানে আমাদের অর্গানাইজেশনের সাথেও কোলাবোরেশন আছে মেডিকেল ডাটা গুলা ইয়া করা, মানে কিভাবে আমরা ইয়া করতে পারি, নিতে পারি, এবং কিভাবে হ্যান্ডেল করতে পারি। চুজিং এর বিষয়গুলো আসলে ডিপেন্ড করে, এটা আসলে আমার উপর ডিপেন্ড করে, আমি কিভাবে চুজ করব, কোন সেক্টরটা চুজ করব, এটা আসলে কমপ্লিটলি আমার উপর ডিপেন্ড করে, আমার কোন জায়গায় আসলে কি থাকে, মানে ইন্টারেস্ট থাকে। তবে ওই যে ডাটা অ্যাকুইজিশন করা, ডাটা কিভাবে আমি কি করবো, অ্যাকোয়ার করে তারপর এটাকে কিভাবে হ্যান্ডেল করে মডেলিং পর্যন্ত নিয়ে যাব, হ্যাঁ, এই বিষয়গুলা অবশ্যই হেল্প করা হবে। পাশাপাশি টোটাল স্ট্রাকচার তো আছে, টোটাল স্ট্রাকচার এখানে ইমেজ প্রসেসিং জাস্ট ছোট্ট একটা পার্ট। ইমেজ প্রসেসিং তো আছে, পাশাপাশি মডেলিং গুলাকে, ইমেজ ক্লাসিফিকেশন কিভাবে করে, ইমেজ অবজেক্ট ডিটেকশন কিভাবে করে, ইমেজ সেগমেন্টেশন কিভাবে করে, এবং কোন মডেল গুলো ইউজ করে, জাস্ট লাইক এস কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। এই যে ভাই বললো মোবাইল নেট ভার্সন 2, হ্যাঁ, মোবাইল নেটের বিভিন্ন ভার্সন গুলা, এফিশিয়েন্ট নেট, ট্রেস নেট, হোয়াটএভার, প্যাটার্ন মডেল গুলা, ইমেজ নেট বেসড মডেল গুলা। তারপর ধরেন ডিটেকশনের জন্য ইউরো, এসএসডি। তারপর ধরেন সেগমেন্টেশনের জন্য ধরেন ইউনেট প্লাস প্লাস, হোয়াটএভার, অ্যাটেনশন ইউনিট, ট্রেস ইউনিট, এগুলো সম্পর্কে অবশ্যই এখানে কি করব, আলোচনা করবো, এবং পাশাপাশি এটা কিভাবে অ্যাপ্লাই করে এটা দেখানো হবে। কোডিং বিষয়টা তো অবশ্যই দেখানো হবে, কোডিং এর বিষয়গুলো তো দেখানো হবে, কিন্তু ফোকাস থাকবে বিষয়গুলো আন্ডারস্ট্যান্ড করার জন্য। কারণ কোডিং এর অনেকগুলো বিষয় তো আমরা ইজিলি এখন জিপিটির মাধ্যমে করতে পারি, কাজ করতে পারি, কিন্তু এখানে বিষয়টা থাকবে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কিভাবে করে, টোটাল স্ট্রাকচার কিভাবে মেনটেন করে, এবং কিভাবে অপটিমাইজ করে, এই বিষয়গুলো সম্পর্কে কি থাকবে এখানে আলোচনা থাকবে, এবং কোর্স মডিউলটা কিভাবে ডিজাইন করা, এই আর কি আমি আলোচনা করবো আপনাদের সাথে কথা বলে।
তাহলে কোশ্চেনটা আরেকটু বাড়বে, যে যেহেতু আপনি অনেকগুলো মডেলের নাম বললেন, যে এবং এই মডেলগুলো আমরা জেনারেলি সব পারপাসে ইউজ করা যায়, মানে হয়তো বা কোনোটা কোনো জায়গায় ভালো, কোনোটা কোনো জায়গায় খারাপ। যেমন ইউনেট নিয়ে আমি কাজ করছিলাম একটু। তো তাহলে তো আমি বুঝতে পারছি যে আসলে আমরা তাহলে এই সম্পূর্ণ সেমিনার বা এই সম্পূর্ণ সেশনটা বা কোর্সটা হবে যে সম্পূর্ণ মডেলিং বেসড, জাস্ট আমার এক্সাম্পল গুলো হবে মেডিকেল ইমেজিং, রাইট? হ্যাঁ, এক্সাম্পল গুলা মেডিকেল ইমেজিং নিয়েই হবে, তবে একটু একটু বেশি হবে, রিয়েল মেডিকেল ইমেজিং নিয়ে অ্যানালাইসিস করা হবে, যেন কি করতে পারি আমরা টেক্সচার্স প্যাটার্নস গুলা পারফেক্টলি করতে পারি, ডিটেক্ট করতে পারি। মানে এক্সাম্পল গুলাও এভাবে হবে, কাজগুলোও ওভাবে করার চেষ্টা করা হবে আর কি। মূল বিষয়টাও হবে মডেলিং গুলা নিয়েই নাড়াচাড়া হবে। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, যাই হোক, কারো কোনো কোশ্চেন না থাকলে আমি একটু আমার প্রেজেন্টেশনে যাই আর কি। ওকে, আচ্ছা, আমি এবার আসছি ক্লাসিফিকেশন ভার্সেস ডিটেকশন ভার্সেস সেগমেন্টেশন। অর্থাৎ এই কোর্সটাতে যে মূল বিষয় যেগুলো ফোকাস করা হবে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন, ডিটেকশন আর সেগমেন্টেশন। প্রথম বিষয় হলো ক্লাসিফিকেশন জিনিসটা আসলে কি, ক্লাসিফিকেশন জিনিসটা আসলে কাহিনী কি। তা আমি যদি জাস্ট এখানের চেয়েও আমি একটু জেনারেলি যাই, তাহলে আমার জন্য আরো বেশি ইজি হবে। আচ্ছা, যাই হোক, আমার স্ক্রিনটা ঠিকঠাক মতো দেখা না গেলে বললেন। ওকে, এখন বিষয় হলো ক্লাসিফিকেশন ভার্সেস ডিটেকশন ভার্সেস সেগমেন্টেশন। এই জিনিসটা আসলে কি, আমরা যখন কম্পিউটার ভিশন নিয়ে আলোচনা করি, কম্পিউটার ভিশন মানে ওই সেক্টর নিয়ে কাজ করি আর কি, ইমেজ ডাটা, ভিডিও ডাটা এগুলো নিয়ে কাজ করি। জেনারেলি আমরা 3 রকম টাইপের প্রবলেম দেখি, জেনারেলি বললাম। হ্যাঁ, জেনারেলি 3 রকম টাইপের আমরা ডিসিশন মেক করতে পারি। একটাকে বলা হয় ইমেজ ক্লাসিফিকেশন, একটাকে বলা হয় অবজেক্ট ডিটেকশন, একটাকে বলা হয় ইমেজ সেগমেন্টেশন। এখন প্রথম কথা হলো ইমেজ ক্লাসিফিকেশন জিনিসটা আসলে কি। ইমেজ ক্লাসিফিকেশন যে জিনিসটা আনসার দেয় সেটা হচ্ছে হোয়াট ইজ ইন দা ইমেজ, অর্থাৎ এই ইমেজের মধ্যে কি আছে, সে এই কথাটার আনসারটা দিবে। সে সিম্পলি একটা আনসারে দিবে, ইয়েস, নো, 0, 1, 2, 3, 4, 5 হোয়াটএভার। সে একটা জিনিস আনসার দেবে, হোয়াট ইজ ইন দা ইমেজ। এই ইমেজটাকে অ্যানালাইসিস করে সে একটা আনসার দিবে, এটা কি ডগ, এটা কি ক্যাট, এটা কি না অন্য কিছু। সে একটা লেভেলিং, এটা হচ্ছে তার ডাটা, এটাকে আমরা বলি এক্স। আমরা যখন মেশিন লার্নিং বা ডিপ লার্নিং নিয়ে কাজ করবো তখন আমরা দুইটা জিনিস নিয়ে সব খুব বেশি পরিচিত থাকবো। একটা হচ্ছে তার এক্স, একটা হবে তার ওয়াই। ওয়াই মানে হচ্ছে টার্গেট। হ্যাঁ, আমরা যেটাকে আমরা প্রেডিকশন করব এটাকে আমরা বলি হচ্ছে টার্গেট, আর যেটার মাধ্যমে আমরা প্রেডিকশন করব এটাকে বলি আমরা হচ্ছে এক্স বলি আর কি। তো এটা হচ্ছে আমার ইমেজ, হ্যাঁ, এক্স, আর এটা হচ্ছে আমার টার্গেট। আমরা এখানে টার্গেট হচ্ছে কি ডগ, মানে ডগটাকে প্রেডিকশন করবো, এটা কি ডগ কি ডগ না, কথার কথা। তো আমার ক্লাসিফিকেশন শুধুমাত্র এই আনসারটাই দিবে, হোয়াট ইজ ইন দা ইমেজ, ইমেজের মধ্যে কি আছে, এটা কি ডগ, এটা কি ক্যাট, হোয়াটএভার। এই ইমেজটা অ্যানালাইসিস করে সে একটা ডিসিশন মেক করবে, ডগ না ক্যাট অথবা অন্য কিছু, যাই হোক যতটা ক্লাস আছে ততটা ক্লাসের উপর বেস করে সে আনসার দিবে। তো এটাকে হচ্ছে ইমেজ ক্লাসিফিকেশন। ইমেজ ক্লাসিফিকেশনের কাহিনী হচ্ছে সে লেভেলাইজ করে। আমরা একটা ইমেজকে যখন রিপ্রেজেন্ট করি, একটা ইমেজকে রিপ্রেজেন্ট করে হচ্ছে তার পিক্সেল ভ্যালু দ্বারা। তো এখানে প্রত্যেকটা পিক্সেল ভ্যালুকে সে লেভেল অ্যাসাইন করে হচ্ছে তার লেভেল দিয়ে। এই যে যেমন এখানে এই পিক্সেলটা ডগ, এই পিক্সেলটাও ডগ, এই পিক্সেলটাও ডগ, এই পিক্সেলটাও ডগ, অর্থাৎ টোটাল ইমেজের মধ্যে প্রত্যেকটা পোর্শন এখানের পিক্সেল ভ্যালু গুলাও সে ডগ হিসেবে চিনবে, এখানের পিক্সেল ভ্যালু গুলাকেও সে আসলে কি হিসেবে চিনবে, ডগ হিসেবে চিনবে। অর্থাৎ টোটাল ইমেজের মধ্যে যা যা পিক্সেল ভ্যালু আছে সবগুলোকে সে অ্যাসাইন করে হচ্ছে কি হিসেবে, ডগ হিসেবে। অর্থাৎ ক্লাসিফিকেশন শুধুমাত্র সেই আনসারটাই দিবে সেটা হচ্ছে হোয়াট ইজ ইন দা ইমেজ, ইমেজের মধ্যে কি আছে, এই আনসার দিবে। কিন্তু যখন মাল্টিপল টাইপের অবজেক্ট থাকে, কথার কথা এখানে শুধুমাত্র ডগ না, এখানে ডগের পাশাপাশি ক্যাটও আছে, একটা ডগ না, দুই চারটা ডগ আছে, দুই চারটা ক্যাট আছে, এরকম হইতে পারে। তো এই জিনিসটা তো অবশ্যই প্রবলেম। এই প্রবলেমটাকে যখন আমরা পারফেক্টলি অ্যানালাইসিস করতে যাব, যখন ডিসিশন মেক করতে যাব, তখন আমাদের আসে হচ্ছে অবজেক্ট ডিটেকশন।
অবজেক্ট ডিটেকশন শুধুমাত্র এই আনসারটা দেয় না, হোয়াট ইজ ইন দ্য ইমেজ, এই আনসারটা সে আসলে দেয় না, সে আনসার দেয় দুইটা, হোয়াট ইজ ইন দ্য ইমেজ পাশাপাশি তার ইমেজের লোকেশনটা, অর্থাৎ তার অবজেক্টের লোকেশনটা, মানে যে জিনিসটা আছে সে তার লোকেশনটাকে সে কি করে ডিফাইন করে। আমরা বিভিন্ন রকম ইয়োলো বেসড মডেল গুলা দেখি যেখানে অবজেক্ট গুলা ডিটেকশন করে, অবজেক্ট গুলোকে সে ক্লাসিফাই করে ডিটেকশন করে। তো এই জায়গায় অবজেক্ট ডিটেকশন কি করে, অবজেক্ট ডিটেকশন দুইটা জিনিসের আনসার দিবে, হোয়াট ইজ ইন দ্য ইমেজ, এই ইমেজের মধ্যে কি আছে, ডগ আছে, ক্যাট আছে, হোয়ার কোন জায়গা, এই জায়গা, এটাকে বলা হয় বাউন্ডিং বক্স, এটাকে বলা হয় বাউন্ডিং বক্স। এই বাউন্ডিং বক্সের থ্রু দিয়ে সে আসলে ডিটেক্ট করবে এই জায়গায় এই অবজেক্টটা আছে। অবজেক্ট ডিটেকশনকে বলা হয় ক্লাসিফিকেশন প্লাস লোকালাইজেশন, অর্থাৎ একটা ইমেজকে সে ক্লাসিফাই করে পাশাপাশি সে লোকালাইজও করে, অবজেক্টটাকে কি করে লোকালাইজও করে, অর্থাৎ সে দুইটা আনসার দিবে, একটা হচ্ছে হোয়াট ইজ ইন দা ইমেজ এবং পাশাপাশি সে কোন জায়গায় ইমেজটা আছে এটাকে বলবে। সে এখানে কিভাবে করে, ইমেজটা এক্স এক্সিসে কতটুকু আছে, ওয়াই এক্সিসে কতটুকু আছে, হ্যাঁ এই বিষয়গুলা পারফেক্টলি সে করবে, তার হাইট কত, তার ওয়েট কত, এগুলো সে পারফেক্টলি ডিফাইন করার মাধ্যমে তার ইমেজের প্রিসাইজ লোকেশনটাকে ডিটেক্ট করার সে কি করবে, চেষ্টা করবে। এটা হলো অবজেক্ট ডিটেকশন। ইমেজ ক্লাসিফিকেশন শুধুমাত্র একটা জিনিসের আনসার দেয়, হোয়াট ইজ ইন দা ইমেজ, কিন্তু অবজেক্ট ডিটেকশন দুইটা জিনিসের আনসার দিবে, হোয়াট ইজ ইন দা ইমেজ পাশাপাশি হোয়ার কোন জায়গায়, এটা গেল ডিটেকশন। এরপরে আসা হচ্ছে সেগমেন্টেশন। সেগমেন্টেশন হচ্ছে একটু, এটা হচ্ছে একটা অ্যাডভান্স। অ্যাডভান্স বলতে কি রকম, এটাকে বলা হয় পিক্সেল লেভেল অ্যানালাইসিস। পিক্সেল লেভেল অ্যানালাইসিস বলতে কি, এই কথার আনসার হুইচ পিক্সেলস বিলংস টু হুইচ অবজেক্ট, অর্থাৎ আসলে এটা একটু খেয়াল করে দেখেন, এই অবজেক্টটা সে হ্যাঁ তার লোকেশনটাকে সে পারফেক্টলি কি করলো, ডিটেক্ট করলো, পারফেক্টলি ডিটেক্ট করলো, ফাইন, কিন্তু তারপরেও এখানে যে এই জায়গাটা আছে, এই জায়গাটা আছে, এটা কিন্তু তার জায়গা না, মানে এই অবজেক্টটা না, সে আননেসেসারি এই পোর্শন গুলা, অথবা এই ইমেজটা, অর্থাৎ আমরা যদি একটু দেখি আমাদের, যেমন এই জায়গা দেখেন, এই জায়গা দেখেন, এখানে ওভারল্যাপ করছে, বিষয়গুলো ওভারল্যাপ করছে, এই বিষয়গুলা সে কি করলো, ওভারল্যাপ করলো। এই যে বিষয়গুলো যে ওভারল্যাপ করলো, তাহলে এই জিনিসটা অবশ্যই প্রবলেম, অবশ্যই প্রবলেম। তখন মেডিকেল ইমেজিং নিয়ে আমরা যখন কাজ করতে যাই, মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রে কিন্তু ইমেজ সেগমেন্টেশন খুব গুরুত্বপূর্ণ একটা টাস্ক। তো মেডিকেল ইমেজিং ক্ষেত্রে যে অ্যানোমালি গুলো আছে, যে ব্রেন মেটাস্টাসিস বলে বিভিন্ন রকম ব্রেন টিউমার থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যানোমালি গুলো আছে, এই রিজিয়ন গুলা, হ্যাঁ এই যে পারফেক্টলি কি করা, সেগমেন্ট করা, পারফেক্টলি গ্রুপিং গুরুত্বপূর্ণ। তো সেগমেন্টেশন হচ্ছে এই জিনিস করে, হুইচ পিক্সেল বিলং টু হুইচ অবজেক্ট, এই কাজটা করতে গিয়ে সে কি করে, একবার ভাঙে একবার গড়ে, এটা ভিন্ন বিষয়। এখন বিষয় হচ্ছে আমরা যখন কম্পিউটার ভিশন, এটা মেডিকেল ইমেজিং হোক যে কোনো ইমেজিং হোক, কম্পিউটার ভিশনে আমরা জেনারেলি তিন রকম, জেনারেলি বললাম, জেনারেলি আমরা তিন টাইপের দেখি, ডিসিশন মেকিং দেখি। একটা হচ্ছে ইমেজকে ক্লাসিফাই করে, সে শুধুমাত্র আনসার দিবে ইমেজের মধ্যে কি আছে। আরেকটা হচ্ছে কি করবে, ক্লাসিফিকেশনও করবে, লোকালাইজেশনও করবে, মানে ইমেজের মধ্যে কি আছে সেটাও বলবে, পাশাপাশি কোথায় আছে সেই জিনিসটা বলবে। এবং সেগমেন্টেশনটা পারফেক্টলি সে তো বলবে কি আছে কেন আছে বলবে, সে পারফেক্টলি গ্রুপিংও করবে, একদম পারফেক্টলি কি করবে, গ্রুপিংও করবে। এটা হলো ইমেজ সেগমেন্টেশন। আমাদের যে কম্পিউটার ভিশনের থ্রো আউট দ্য জার্নি, এই জার্নিটা দেখেন, এই ইমেজ ক্লাসিফিকেশন একরকম মডেল, মানে তার স্ট্রাকচার একরকম, মডেলিং এর স্ট্রাকচার। এই অবজেক্ট ডিটেকশনের এই মডেলের স্ট্রাকচার একরকম, আবার সেগমেন্টেশনের মডেলিং স্ট্রাকচার আরেক রকম, অর্থাৎ ভিন্ন ভিন্ন, হালকা পাতলা ভিন্ন ভিন্ন আছে। তো আমাদের যে থ্রো আউট দ্য জার্নি, এই থ্রো আউট দ্য জার্নি আমাদের কাজ হবে হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের কি করা, অবহিত করা, জানানো। একটি ইমেজকে প্রথম কাজ থাকবে হচ্ছে একটা ইমেজকে পারফেক্টলি অ্যানালাইসিস করা, ইমেজ ডাটাকে আন্ডারস্ট্যান্ড করা, সেটা সেক্টর বেসিসে ভিন্ন ভিন্ন হইতে পারে। দেখেন আমাদের কাজ থাকবে হচ্ছে এই যে আমি যে আপনাদের যে বিষয়গুলা বলছি, হ্যাঁ এখানে যে বিষয়গুলা বলছি, আচ্ছা তো ওকে আমি মনে করছি কোনোখানে অফ হইতো। যাই হোক, এই যে একটা ইমেজের
ইন্টেন্সিটি অ্যানালাইসিস করা, এজ বাউন্ডারি অ্যানালাইসিস করা, হ্যাঁ, টেক্সচার অ্যানালাইসিস করা, তারপর কন্ট্রাস্ট অ্যানালাইসিস করা, নয়েজ অ্যানালাইসিস করা, তারপর শেপ অ্যানালাইসিস করা, স্পেশাল স্ট্রাকচার অ্যানালাইসিস করা, আরওআই অ্যানালাইসিস করা, তারপর টিস্যু লেভেল প্যাটার্ন, এই সেই whatever। এই বিষয়গুলো অ্যানালাইসিস করে আমরা ইমেজের মানে তার মডালিটি, ইমেজটাকে আসলে কিরকম টাইপের হইতে পারে এগুলি সম্পর্কে জানবো। আমি আসলে একটা বিষয় সম্পর্কে বলি নাই, সেটা হচ্ছে তার চ্যানেল ডেপথ, একটা ইমেজের ডেপথ অ্যানালাইসিস করা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা মেডিকেল ইমেজিং হোক না যে কোনো ইমেজিং হোক। এখন এটা হচ্ছে এক এক টাইপের ইমেজিং এর ক্ষেত্রে এক এক রকম। সেটা ধরেন ব্রেন ইমেজের ক্ষেত্রে একরকম সে কি করে, তার ক্যারেক্টারিস্টিক শো করে। আবার লাংসের ইমেজের ক্ষেত্রে একরকম, কোলনের ইমেজের ক্ষেত্রে একরকম, মানে ভেরি করে, সেক্টর ভেদে ভেরি করে। এখন আমরা এই অ্যানালাইসিস গুলো করার মাধ্যমে আমাদের ইমেজের স্ট্রাকচার গুলো বুঝবো, বুঝে তারপর ফাইনালি আমাদের প্রবলেম অনুযায়ী এটাকে ক্লাসিফাই করব, এটাকে সেগমেন্টেশন করব, এটাকে ডিটেকশন করব, সেটা আমার উপর ডিপেন্ড করতেছে। আমার প্রবলেম অনুযায়ী আমি এই কাজটা করব, ক্লাসিফাই করে, ডিটেক্ট করে, সেগমেন্ট করি, এটা আমার উপর ডিপেন্ড করবে। তো এই যে যেমন এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশনের স্ট্রাকচার, মানে ক্লাসিফিকেশন মডেলিং এর স্ট্রাকচার। একটা ইমেজকে অ্যানালাইসিস করবে। এই যে আমার একটা ইমেজ, হ্যাঁ, ইমেজকে আমি কি করবি, এটাকে বলে আমি উইন্ডো বেসড অ্যানালাইসিস। হ্যাঁ, একটা কনভলিউশন অপারেশন করতেছি, কনভলিউশন অপারেশন করে পুলিং সামারাইজ করতেছি, তারপর কনভলিউশন করতেছি, পুলিং করে সামারাইজ করতেছি, এটা 2D প্যাটার্ন এগুলো সবগুলা। তারপর এটাকে ওয়ান ডাইমেনশনাল করতেছি, এগুলো ফুলি কানেক্টেড লেয়ার। তারপর তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, অর্থাৎ কনফিডেন্স স্কোর, হ্যাঁ, এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারতেছি, মানে সে 12% এই ইমেজটাকে সে 12% পড়তেছে, এটা হচ্ছে তার নর্মাল, 72% বলতেছে নিউমোনিয়া, 16% বলতেছে তার টিউবারকুলোসিস হয়েছে। এখানে যতটা ক্লাস থাকবে ততটা ক্লাস ম্যাপ থাকবে। সরি। তো এই বিষয়টা হলো ক্লাসিফিকেশন স্ট্রাকচার, বেসিক ক্লাসিফিকেশন স্ট্রাকচার। হ্যাঁ, এখানে যে স্ট্রাকচারে এই লেয়ার গুলা যা আছে, এগুলো আমাদের উপর ডিপেন্ড করে। আমরা কিভাবে অ্যারেঞ্জ করব, আমরা কিভাবে অ্যানালাইসিস করব, এটা কমপ্লিটলি আমাদের উপর ডিপেন্ড করে। আমরা কিভাবে অ্যারেঞ্জ করব, কিভাবে অ্যানালাইসিস করব, কিন্তু বেসিক স্ট্রাকচার আমরা বুঝতে পারি হচ্ছে এটা। বেসিক স্ট্রাকচার হচ্ছে এটা। তো এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা মডেলের ইনপুট আউটপুট সিস্টেম সম্পর্কে জানতে হবে। যেমন সিএনএন জেনারেলি 2D ডাটা এক্সপেক্ট করে। তারপর এটা হচ্ছে ফ্ল্যাট হ্যান্ড লেয়ার, মানে এটাকে 1D বানাই ফেলে। এটা হচ্ছে 1D, আই মিন ওয়ান ডাইমেনশনাল ডাটা এক্সপেক্ট করে। অর্থাৎ একটা মডেল গুলো সম্পর্কে যখন আমরা অ্যানালাইসিস করতে যাব, একটা মডেলের ইনপুট আউটপুট সিস্টেম সম্পর্কে জানতে হবে। সে কিভাবে ইনপুট নেয়, কিভাবে আউটপুট দেয়, অ্যানালাইসিস করে। তো এই বিষয়গুলো সম্পর্কে আস্তে আস্তে আমরা জানবো। তারপর এটা তো গেল আমাদের কিসের জন্য, মানে কিসের ক্ষেত্রে, ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। সেম গোস টু এটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, ডিটেকশনের ক্ষেত্রে। একটি ইমেজ, হ্যাঁ, ইমেজকে আমরা তার একটা ব্যাকবোন দিয়ে আমরা অ্যানালাইসিস করব। তারপর এটাকে আবার 2D থেকে 1D, 1D থেকে আবার 2D। তারপর ফাইনালি আমরা কি করব, এক্স ওয়াই ডাব্লিউ এইচ অবজেক্ট স্কোর। আই মিন এক্স মানে এক্স অ্যাক্সিসে কত, ওয়াই মানে ওয়াই অ্যাক্সিসে কত, ডাব্লিউ মানে ওয়েট কত, হাইট কত, তার স্কোর কত। প্লাস আমি একটু আগে বলছিলাম না, আমাদের যে ইয়াটা আছে, আই মিন আমাদের যে ডিটেকশনটা আছে, ডিটেকশনটা কি করে, ডিটেকশনটা তার লোকেশনটাকে কি করে ধরে, পাশাপাশি সে কোন ক্লাস সেটাও সে বলে। তো অবজেক্ট ডিটেকশন হয় এই স্ট্রাকচারে হয় জেনারেলি, আবার বললাম জেনারেলি, এই আর কি। তো এরপর আছে সেগমেন্টেশন। এই সেগমেন্টেশন মডেল গুলো জেনারেলি এই টাইপের হয়, ইউনিট টাইপের হয় অনেকটা। অর্থাৎ একটা ইমেজকে সে পারফেক্টলি অ্যানালাইসিস করে, সে একদম কথার কথা আমি বলবো ভাঙে আর গড়ে, অর্থাৎ ইমেজটাকে একদম ভেঙে ফেলবে, সে ভেঙে ফেলে আবার জোড়া লাগাই সে অ্যানোমালিটাকে পারফেক্টলি ডিটেক্ট করা ট্রাই করে। একবার ভাঙবে, একবার গড়বে, ডাউন স্যাম্পলিং, আপ স্যাম্পলিং। এটা হলো তার সেগমেন্টেশনের স্ট্রাকচার। এটা হলো সেগমেন্টেশনের স্ট্রাকচার। ডিটেকশনের স্ট্রাকচার একরকম, মানে আই মিন ডিটেকশনে কি করে, ইমেজ একটা ব্যাকবোন থাকে, একটা নেটওয়ার্ক থাকে, নেটওয়ার্ক থাকার পর এখানে 2D থেকে 1D হয়, 1D থেকে আবার 2D হয়ে তারপর ফাইনালি ডিটেক্ট করে। কিন্তু এখানে কি করে, এখানে হচ্ছে ভাগে গড়ে। এইটা হলো জেনারেলি সেগমেন্টেশনের ক্ষেত্রে। তো এইটা হলো মূলত মূল কাহিনী। তো আমাদের যে আমাদের পোর্শনে আসলে কি কি থাকবে, আমাদের পোর্শনে থাকবে হচ্ছে মেজরলি এই 4টা পার্ট থাকবে, মানে ইমেজ প্রসেসিং টেকনিক্স গুলা, ইমেজকে কিভাবে অ্যানালাইসিস করা হয়, কিভাবে কাজ করা হয়, হ্যাঁ, ইমেজকে কিভাবে ক্লাসিফাই করা হয়। ইমেজকে ক্লাসিফিকেশন করার ক্ষেত্রে যেমন বিভিন্ন রকম মডেল গুলা থাকবে, সিএনএন থেকে শুরু করে
বিভিন্ন রকম ব্রিটেন মডেল গুলা। অবজেক্ট ডিটেকশনের জন্য যেমন ইয়োলো আছে, এসএসডি আছে, হ্যাঁ, বিভিন্ন টাইপের মডেল গুলো আছে। তারপর ইমেজ সেগমেন্টেশনের ক্ষেত্রে যে মডেল গুলা ইউনেট প্লাস প্লাস, হ্যাঁ, এই মডেল গুলা সম্পর্কে জানা থাকবে। পাশাপাশি ট্রান্সফর্মার বেসড যে মডেল গুলো আছে, ট্রান্সফর্মার বেসড মডেল গুলা বলতে যে আমাদের ভিশন ট্রান্সফর্মার আছে, সুইং ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মার মডেল গুলা সম্পর্কে জানানো হবে। মোটামুটি আমরা একটা ডাটাকে, অর্থাৎ ইমেজ ডাটা কিভাবে হ্যান্ডেল করি থ্রু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগরিদম, এই কোর্সের মাধ্যমে আসলে এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। এই হচ্ছে মূল বিষয় আর কি। তো এই থ্রু আউট দ্য জার্নিতে আমরা পাশাপাশি আমাদের কাজ হবে হচ্ছে, এটা তো আমরা থিওরি কোড সবগুলো জানবো, যার যার রিসার্চ ব্যাকগ্রাউন্ড বলতেছি ফিল্ড অনুযায়ী আমরা কাজ করার ট্রাই করব। আই মিন সব কাজ তো অবশ্যই আমি করবো না, অবশ্যই যার যার কাজ শেষেই করবেন। অ্যাজ এ অ্যাসিস্ট হিসেবে আমি থাকবো, পাশাপাশি আমাদের যে আরো প্যানেল যারা আছে ওনারাও থাকবেন, ওনারা বিষয়গুলো সম্পর্কে আপনার সাথে কনসাল্ট করবেন। এখন বিষয় হচ্ছে একজন অবশ্যই সবকিছু জানবেন, একজন মানুষ অবশ্যই সবকিছু জানবে না, পাশাপাশি কেউ পৃথিবীর কেউ কোনোদিন সবকিছু জানে না, স্বাভাবিক বিষয়। তো আমরা কনসাল্ট করবো একজনের সাথে একজন, আমার পক্ষে যতটুকু ফিডব্যাক দেওয়া পসিবল, আপনার পক্ষে যতটুকু কাজ করা পসিবল, সবগুলো মিলে কম্বাইনলি কাজ করার ট্রাই করবো, এই আর কি মূলত। তো এখানে মূল বিষয় হচ্ছে যারা এজ এন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসি, তাদের কাজ হবে আসলে অ্যালগরিদম জায়গায় আরো খুব ভালোভাবে ফোকাস করা। কারণ হচ্ছে কি আমাদের কন্ট্রিবিউশনের জায়গা হচ্ছে ওইটা, অ্যালগরিদমটা বিল্ড করা, কিভাবে কাজ করে এগুলা। কিন্তু যারা বায়োলজি ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারাও অবশ্যই জানবে না তো অবশ্যই জানবে, কিন্তু তাদের কাছে একটু অপরচুনিটি বেশি, তারা ওই জায়গাতেও কি করতে পারবে, তারা কন্ট্রিবিউশন রাখতে পারবে। তো এখানে আমি আসলে চ্যানেলগুলো সম্পর্কে আমি বলি নাই, আপনাদের সাথে নেক্সট আরেকদিন দেখা হবে ইনশাল্লাহ, আমি তখন ইমেজ চ্যানেল সম্পর্কে আরো ডিটেইলে বলবো। আমি আসলে অনেকগুলো ওভারভিউ টাইপ বলছি, এখানে প্রত্যেকটা স্লাইডের রেসপেক্টে আমাদের একটা ক্লাস হয়ে যাবে অবশ্যই। তো ক্লাসিফিকেশনে কি সিএনএন ইউজ করা যায়? অবশ্যই সিএনএন ইউজ করা যায়। সিএনএন সম্পর্কে আসলে বলতে গেলে কথা শেষ নাই। ইমেজ ডাটা হ্যান্ডলিং এর ক্ষেত্রে সিএনএন অনেক ভালো একটা মডেল। হ্যাঁ, তো আমরা এখানে স্ট্রাকচারটা বলতেছি, এই যে মোবাইল নেট ভার্সন 2, অ্যাপল নেট ভার্সন 2, যাই বলি না কেন, এই মোবাইল এগুলোও হচ্ছে সিএনএন। ওখানে বিহাইন্ড দ্য সিন আসলে সিএনএনই আমরা ইউজ করতেছি। তো সিএনএন সম্পর্কে আমরা যদি ভালোভাবে জানি, তাহলে আমাদের যে মডেলগুলো সম্পর্কে আমরা ইজিলি ভালোভাবে জেনে নেবো। যে ইমেজের যে মডেলগুলো আছে, যে রেসনেট 50, এফিশিয়েন্ট নেট, ইনসেপশন যাই আছে, এগুলো বেশিরভাগই আসলে সিএনএন বেসড মডেল, মানে তাদের লেয়ার হচ্ছে সিএনএন, এই আর কি। এখানে প্রশ্ন হচ্ছে কি মেডিকেল ইমেজিং নিয়ে কাজ করতে গেলে ডাটা নিয়ে সমস্যা হয়, ডাটা হয় পুরনো হয়, না হয় ডাটার পরিমাণ অনেক কম থাকে, ডাটা সেট নিয়ে কি করা যায়? তো কি করা যায়, প্রথম কাজ হচ্ছে আপনার থেকে অনেকগুলো অ্যাপ্রোচ নিতে হবে। সেটা হচ্ছে পেপার গুলো একটু দেখতে হবে, ওর পেপারে কি কি ডাটাগুলো ইউজ করছে, এবং অনেকগুলো ক্লোজড ডাটা থাকে, ওই ডাটাগুলা মেইল করতে হবে। ওরা ডাটা সেটের বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্সেস দিয়ে দেয়। প্রপারলি মেইল করতে পারলে তো মানে মেইল করলে মোটামুটি প্রপার স্ট্রাকচারে মেইল করলে হয়ে যায়। এটা একটা সিস্টেম আমারে বললে আমি ইনশাআল্লাহ আপনাকে হেল্প করব। প্রপার স্ট্রাকচারে মেইল করলে আসলে হয়ে যায়, এই আর কি। তো আপনি অফিসে গুলো যে আর গুলো ধরে ধরে হায়ারার্কিক্যালি বোঝালেন, সে অবশ্যই পারবেন, এগুলো কোনো ব্যাপার না, এগুলো খুব সিম্পল একটা বিষয়, এগুলা মানে বিগ ডিল না। আপনি জাস্ট যে একটা ক্লাস করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার জন্য ইজি, বিষয়গুলো খুব একটা কঠিন কিছু না। আপনার যা ইনপুট আউটপুট স্ট্রাকচার ভালো মতো বুঝতে হবে। তো এখানে বিষয়টা হচ্ছে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর ক্ষেত্রে আমরা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে অনেক বেশি কথাবার্তা শুনি। আমরা আসলে এআই ইউজার হব না, এআই কে আমরা ডেভেলপার হব, আর হ্যাঁ ডেভেলপ করবো। তো যেহেতু ডেভেলপ করবো, আমাদের ম্যাথমেটিক্স সম্পর্কে ধারণা থাকা লাগবে এটা। আর যারা মাস্টার্স পিএইচডি করতে চান বাইরের দেশের লেভেলে, এখন থেকে আসলে আমি সবার কাছে, আমি নিজেও যে অনেক কিছু পারি বিষয়টা এমন না, আমি নিজেও ট্রাই করতেছি মডেল গুলা সম্পর্কে জানতে, বিহাইন্ড দা মানে ম্যাথমেটিক্স সম্পর্কে জানতে। তো আপনাদের যাদের আসলে ইচ্ছা আছে যে আপনারা এআই মডেল নিয়ে কাজ করবেন, আবার আমাদের ওই নিয়ে কেরিয়ার গড়বেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ম্যাথমেটিক্স গুলা পড়েন। কারণ আমি যে এতক্ষণ যে বক করলাম, যা কিছু বললাম, এগুলোর বিহাইন্ড দা সিন ম্যাথমেটিক্স। যত ভালো ম্যাথমেটিক্স পারবে তার আসলে তত বেশি বেশি। তো কোর্স ফি সম্পর্কে হ্যাঁ বলে দিবে, আমি দিচ্ছি, জাস্ট 1 মিনিট। আমি এটার জন্য আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।
আচ্ছা ভাই, ম্যাথমেটিক্স যেটা বললেন জানতে হবে, কি টাইপের ম্যাথমেটিক্স জানতে হবে এবং এটাতে ইনভেস্টমেন্ট কেমন করতে হবে, মানে টাইম ইনভেস্টমেন্টের কথা বলছি। এত বেশি সমস্যা নেই, মানে আপনি ছোট ছোট ভাবে জানবেন, হ্যাঁ, ম্যাট্রিক্স ক্যালকুলেশন গুলো সম্পর্কে জানলেন, তারপর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন সম্পর্কে জানলেন। এমন না যে আপনি সবগুলো মুখস্থ করে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন, জাস্ট বুঝতে হবে, মুখস্থ রাখবেন। আপনার এমন না যে আপনার ইন্টারে এসএসসিতে বা আপনার যে অনার্স লেভেল আপনি কি করতেছেন, আপনি কাজগুলা করে করে আপনি খাতায় লিখে পরীক্ষা দিচ্ছেন, মুখস্থ করতে হবে না, কিন্তু বুঝতে হবে। আপনার থেকে ওই জিনিসটা থাকা লাগবে। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে ট্রায়াল এন্ড এরর বেসিস শিখেন। ট্রায়াল এন্ড এরর বেসিস বলতে কি, আপনি যদি এমন চিন্তা করেন যে আমি ম্যাথমেটিক্স কমপ্লিট করে সেগুলো শিখবো, নো নো। সরি, টার্মটা কি বললেন? টার্মটা জাস্ট হচ্ছে কেবল কি বললেন? কোনটার কথা বলতেছেন যদি একটু বলতেন। এই যে ম্যাথমেটিক্স এর যে মানে হচ্ছে টার্মটা। আচ্ছা, এগুলা আমি বলে দিব, সমস্যা নাই, দরকার হলে আমি গ্রুপেও লিস্ট করে দিব। কিন্তু আমি আপনাদের বলি, আপনারা এই জায়গাতে একটু হইয়েন না, কনফিউজড হইয়েন না, যে আপনারা যে সম্ভবত ম্যাট্রিক্স ক্যালকুলেশনের কথাটা বলছিলেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলবো, দাঁড়ান। সরি, ইন্টারাপ্ট করলাম, সরি। নো 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 প্রবলেম ভাই। আচ্ছা, জাস্ট আমি বলি, আপনারা জাস্ট ট্রায়াল এন্ড এরর বেসিসে শিখেন। ট্রায়াল এন্ড এরর বেসিসে বলতে আসলে কি বলতেছি, মানে আপনারা কাজ শুরু করেন, শুরু করার সময় যেটা যেটা লাগবে সেটা শিখেন। যেমন আমি সিএনএন শিখতে যাব, কথার কথা, তো সিএনএন শিখতে গেলে আমি কি করব, কনভলিউশন অপারেশনটা শিখবো, ম্যাথমেটিক্সে কনভলিউশন অপারেশনটা। এখন বিষয় হলো কনভলিউশন অপারেশনটা আমার থেকে মুখস্থ করা লাগবে না, বুঝতে হবে কনভলিউশন অপারেশনটা কি হবে, এই জিনিসটা আমাদের কি মুখস্থ লাগবে। তারপর ধরেন এই যে বললো ভাই, বললো মেস প্যাসেঞ্জার ফোরিয়ার সিরিজ কি জানা দরকার আছে। বেসিক্যালি ফোরিয়ার সিরিজ একদম ডিটেইলে জানার দরকার নেই, মানে এখান ইউ হ্যাভ টু চুজি, আপনার থেকে মানে চুজি হইতে হবে। মানে আপনার এমন না যে আপনি সব জানবেন, আপনার কাজ করতে গিয়ে যে যে মডেল জানা দরকার সে মডেল জানবেন, এবং ওই মডেলের জন্য যা যা ম্যাথমেটিক্স জানা দরকার তা জানবেন। দ্যাটস ইট, আর কিছু না। এতটুকুই করলেই হবে। এমন না যে আপনি ম্যাথমেটিক্স শিখে তারপর গিয়ে কি করতে হবে, কাজ করতে হবে। তা আপনি যখন ডিপ লার্নিং সম্পর্কে জানবেন, এইগুলো সম্পর্কে যাবেন, আস্তে 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 কাজ করেন। হ্যাঁ, এই কোর্সটা আমি ম্যাথমেটিক্স দেখাবো হালকা পাতলা, এমন না যে একদম হেভি ম্যাথমেটিক্স থাকবে না, টুকটাক থাকবে, যেগুলোর মাধ্যমে আপনি ডাইরেকশন পাবেন, এই জায়গাগুলো সম্পর্কে কাজ করতে পারবেন, এই জায়গাগুলো সম্পর্কে আপনার হবে আর কি, আপনি মোটামুটি একটা আইডিয়া পাবেন। তো এমন না যে আপনার ম্যাথমেটিক্সই সবকিছু, আবার না যে ম্যাথমেটিক্স লাগবে না, মানে মোটামুটি দুটার কম্বাইন্ডটা আপনার কি হবে, কাজ করতে হবে। দুটার কম্বাইন্ডে কাজ করে আপনি করবেন, আপনার ইয়াটা ডেভেলপ করবেন। আর যারা আসলে মেডিকেল ব্যাকগ্রাউন্ডে আছেন তাদের ক্ষেত্রেও ম্যাথমেটিক্স জানলে অবশ্যই একটা আপনার থেকে অ্যাডভান্টেজ থাকবে, এটা কোনো ডাউট থাকবে না, এটা অবশ্যই অ্যাডভান্টেজ থাকবে। যদি নাও জানেন তাও সমস্যা নেই, কাজ করেন, কারণ হচ্ছে আপনার আলটিমেট কন্ট্রিবিউশন থাকবে অন্য জায়গায়। আপনি এজন কন্ট্রিবিউশন অন্য জায়গায় রাখতে পারবেন। কিন্তু যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছেন, তাদের ক্ষেত্রে আমি ম্যাথমেটিক্স নিয়ে জোর দিব, কারণ আপনার কন্ট্রিবিউশনের জায়গা কিন্তু ওইটা, অ্যালগরিদম গুলা ওই জায়গায় আপনার ম্যান্ডেটরি আসলে কিছু না, ম্যান্ডেটরি বলতে আপনার জানা লাগবে, আস্তে আস্তে শিখবেন। এমন না যে আপনি এখন থেকে সব শিখে অ্যালগরিদম গুলো অ্যাপ্লাই করবেন, অ্যালগরিদম অ্যাপ্লাই করতে করতে শিখবেন। হ্যাঁ বলেন। একটা ইন্টারেক্ট করি আপনাকে, সেটা হচ্ছে ধরেন এই ম্যাথমেটিক্স প্লাস এই কোডিং জিরো থেকে একটা মানে পেপার লেভেলের কাজ পর্যন্ত যেতে একটা এভারেজ স্টুডেন্টের কেমন সময় লাগতে পারে? যে সময় লাগে না, এখন জিপিটি আছে, কোনো সমস্যা নেই, আপনি মাস 2 মাস চেষ্টা করলেই ইজিলি হয়ে যায়। এমন না যে আপনি এক্সপার্ট হয়ে যান, এক্সপার্ট হবেন না, কিন্তু কাজ করতে পারবেন, অবশ্যই এক্সপার্ট হবেন। এক্সপার্ট হইতে গেলে অনেক সময় লাগবে, এটা অবশ্যই। মানে আপনার থেকে মোটামুটি কি করতে হবে, মানে এফোর্ট দিতে হবে। প্রথম কথা হচ্ছে একটা কনফারেন্স বা জার্নাল লেভেলের কাজ করতে গেলে, আমি বলতে চাচ্ছি যে একটা কনফারেন্স বা জার্নাল লেভেলের আউটপুট দিতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কেমন মানে টাইম লাগতে পারে একটা এভারেজ স্টুডেন্টের জন্য, মানে খুব মানে আগে কোডিং কোর্সে খুব বেশি ধারণা নাই এরকম? এত বেশি সমস্যা লাগবে না, আপনি জাস্ট কোডিং বুঝলে হবে। আপনি মানে যে এখন জিপিটি আছে, জিপিটি থেকে কপি পেস্ট করতে পারতেছেন, আর কি আপনি জিপিটি থেকে করতে পারবেন, জিপিটি থেকে নিয়ে কোড মানে কোড গুলা নিয়ে আপনি কপি পেস্ট করতে পারবেন অবভিয়াসলি, এবং আপনাদের জাস্ট বুঝতে হবে কিভাবে কাজ করতেছে। তবে আমি চেষ্টা করব, আমি এই কোর্সে আমার চেষ্টা থাকবে, সেটা হচ্ছে যেন কেউ যদি একদম জিরো লেভেল থেকে আসে, স্ক্র্যাচ থেকে আসে, সেও যেন কি করতে পারে, জিনিসটা ধরতে পারে, এটা আমার থাকবে।
এই আর কি। আচ্ছা বলেন আর কোনো কোশ্চেন থাকলে আর কি। আচ্ছা ভাই, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ধরেন আমি হচ্ছে এটা শিখলাম, পেপার টেপার পাবলিশ করলাম, এরপরে জব পেতে গেলে মানে আমাকে আর কি কি জানতে হবে আচ্ছা জব পেতে ইন্ডাস্ট্রি? গেলে আপনার থেকে জব পেতে গেলে আপনার অনেক কিছুই জানা লাগবে আসলে। মানে এখানে বাংলাদেশে নাকি বাইরের দেশে সেটা বলেন আগে। বাংলাদেশ, বাইরের দেশ, যেটাই হোক না কেন, মানে একটা আমি মেবি ভালো এটা একটু কোম্পানিতে। স্পেন করতে বোধহয় পারবো, মে আই? আচ্ছা একটু পরে আমি ভাইয়ের সাথে একটু কথা বলি, আগে শেষ করিনি। সেটা হচ্ছে হ্যাঁ, মানে বাংলাদেশে আমাদের যদি আলটিমেট আমাদের আলটিমেট টার্গেট তো থাকে যে আমি রিসার্চ করি, যেটাই করি না কেন শেষ পর্যন্ত তো আমি জব করে সেটেল হবো, বা এরকমই তো একটা মানুষের টার্গেট থাকে। আমি সেই জন্য বলতে চাচ্ছি যে যে আমি এটা শিখলাম, বায়োমেডিক্যাল ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করলাম বা সিগন্যাল প্রসেসিং নিয়ে কাজ করলাম, এরপরে আমার জব পেতে হলে বা জবের যে ক্রাইটেরিয়া গুলো থাকে, আমাকে এর সাথে সাথে আর কি কি শিখতে হবে? আচ্ছা আপনার যেটা শিখতে হবে সেটা হচ্ছে শিক্ষা তো আসলে শেষ নাই, কিন্তু আপনি যদি প্রথম কথা হচ্ছে এজ এ রিসার্চার হিসেবে আপনার কাজ করার অনেক স্কোপ আছে। অনেক বলতে অনেক অনেক ডাইভার্স স্কোপ। কারণ হচ্ছে কি বাংলাদেশের না, আমি বাইরের দেশের কথা বলতেছি। আপনি যদি মনে করেন পিএইচডি করতে যান অথবা পিএইচডি করতে নাও যান, আপনার যদি ভালো লেভেলের নলেজ থাকে আপনি হিসেবে বিভিন্ন ইউনিভার্সিটিতে অথবা বিভিন্ন কাজ করতে পারেন, বাইরের দেশের প্রজেক্ট গুলোতে কাজ করতে পারেন, আপনি ওখানে গিয়েও কাজ করতে পারেন। ওরা আসলে আমাদের দেশের আর&ডি গুলো অনেক স্ট্রং। ওরা আর&ডি বিষয় হলো পিএইচডি আসলে জব, পড়াশোনা করবো না, এটা আসলে হবি। যে পয়েন্ট আপনি রিসার্চার টাইপের আপনার থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যদি হন বা টাইপের হন অনেক ভালো। এটা পারি না প্রোগ্রামিং আপনার বলতে আপনার প্রোগ্রামিং তো এখন আপনি হুট করে ইয়া নিয়ে মানে আপনি আপনার থেকে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম সম্পর্কে ভালোভাবে জানেন আপনি কথা বসে চলে, মানে ওই সুযোগ নাই। অনেক কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে হয়, আমরা তো জানি কমপ্লেক্সিটিটা। হ্যাঁ, তা আমরা যখন কোনো কোডিং আমরা যখন ভাইব কোডিং করি বা জিপিটি দিয়ে কোডিংটা করি, কোডিং করার ক্ষেত্রে অবশ্যই কিছু না কিছু প্রবলেম এর মতো করে ডেভেলপ করতে যাবো, তখন আমার থেকে অবশ্যই প্রপার স্ট্রাকচার মেনটেন করতে এটা নিয়ে আপনি যদি মনে করেন ব্রেন টিউমার নিয়ে কাজ করতেছেন, আপনার থেকে অবশ্যই ব্রেন টিউমার নিয়ে অনেক বেশি ধারণা থাকা লাগবে। আস্তে আস্তে শিখবেন, আপনি আজকে শিখে ফেললেন সবকিছু এমন না, আপনি আস্তে শিখবেন। অথবা নিউরো ইমেজিং নিয়ে কাজ করতে গেলে বিভিন্ন টাইপের নিউরো ইমেজিং আছে না, ওই টাইপের কাজ করতে গেলে আপনার আবার মনে করেন আপনি ক্যান্সার রিসার্চ করতেছেন, হ্যাঁ বিভিন্ন রকম জিন নিয়ে, আপনার তো ওই লেভেলের জ্ঞান লাগবে, ওটা আপনার উপর ডিপেন্ড করতেছে হোয়াটএভার। এটা গেল হচ্ছে আমরা রিসার্চ লেভেলের কাজকর্মগুলোর ক্ষেত্রে। 2 নম্বর বিষয় হলো রিসার্চ বাদ আপনি যদি বাংলাদেশে কাজ করতে চান, বাংলাদেশে আসলে এআইএমএল নিয়ে যারা কাজ করে তাদের ক্ষেত্রে আসলে প্রথম বিষয় হচ্ছে এনএলপি নিয়ে আপনার থেকে আইডিয়া থাকা লাগবে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে। কারণ বাংলাদেশে আসলে ওই লাক্সারিটা এখনো পর্যন্ত হয় নাই, একজন এআই ইঞ্জিনিয়ার শুধুমাত্র ভিশন ইমেজ নিয়ে কাজ করবে, ওই লাক্সারিটা এখনো বাংলাদেশে নাই। বাংলাদেশে অবশ্যই আপনার থেকে টেক্সট ডাটা, ভিডিও ডাটা, অডিও ডাটা সব ডাটা নিয়ে কাজ করতে হবে। এটা গেল। 2 নম্বর বিষয় হলো আপনাদের পাশাপাশি ব্যাক এন্ড নিয়েও ধারণা থাকা লাগবে। এজ এন যদি কাজ করতে চান, মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান এআই ইঞ্জিনিয়ার হিসেবে, আপনার থেকে ব্যাক এন্ড এর কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে আইডিয়া থাকা লাগবে, যেমন জ্যাঙ্গো হইতে পারে, হোয়াটএভার, হ্যাঁ ফার্স্ট এপিআই, এগুলো নিয়ে আপনার থেকে কি কথা থাকা লাগবে, আইডিয়া থাকা লাগবে। মোটামুটি ডেভেলপিং সেক্টরও আপনার থেকে কিছুটা আইডিয়া থাকা লাগবে। আর তারপর এমএল ওয়ার্ক ফ্লো, এগুলা নিয়ে আপনার আইডিয়া থাকা লাগবে। হ্যাঁ, আসলে একটা মডেল ডেভেলপ করা একটা পার্সন, আবার একটা মডেল অপটিমাইজেশন একটা পোর্শন, একটা মডেল ডেভেলপমেন্ট একটা, তিনটা বিশাল বিশাল পোর্শন। আপনি যদি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, ওই তিনটা বিষয় সম্পর্কে স্টেপ বাই স্টেপ জানতে হবে। তারপরে এডাব্লিউএস আছে, অনেকগুলো পোর্শন আস্তে আস্তে জানবেন, একটা একটা জেনে জেনে।
একটা এমপ্লয় করা ওটা একটা বিষয়, মানে এটা হচ্ছে ইঞ্জিনিয়ার, আপনি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান হ্যালো এক্সকিউজ মি, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, প্রবাবলি তানভীর ভাইয়ের নেটওয়ার্ক প্রবলেম হয়েছে। আপনারা কি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। ওয়েল, থ্যাংক ইউ। যাই হোক, তানভীর ভাইয়াকে থ্যাংক ইউ, অনেক সুন্দর করে আসলে আজকের সেশনটা নিয়েছেন, এবং আপনাদেরকে অনেক থ্যাংক ইউ যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই ইন্টারঅ্যাক্টিভ সেশনটা শুনছিলেন। হোপফুলি এটা আপনাদের খুবই কাজে আসবে। এছাড়াও আপনারা যারা কম্পিউটার ভিশন ফর মেডিকেল ইমেজিং যে আমাদের যে কোর্সটা আছে, আপনারা চাইলে এটাতে পার্টিসিপেট করতে পারেন, এবং আপনারা অলরেডি জানেন যে কেন আসলে আপনাদেরকে এটা শিখতে হবে, এবং খুব সুন্দর করে তানভীর ভাই নিজেও এক্সপ্লেইন করলেন। তো হোপফুলি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়েছেন, বা আপনারা সামনে আরো বেশি রিসার্চ করবেন। আমাদের বেসিক্যালি আমাদের ওয়েবসাইটে গেলেও আপনারা এই বিষয়গুলো দেখতে পাবেন বা বুঝতে পারবেন। আমরা বেশ অনেক দিন ধরেই এই বিষয়টা নিয়ে বা এই টপিকটার উপরে কোর্স নিচ্ছি বা ক্লাস করাচ্ছি, এবং আমাদের এখানে কিন্তু অনেক সাকসেসফুল স্টুডেন্টও আছে, এবং অনেকেই কিন্তু আমাদের সাথে ইন্টার্নশিপ করছে, এবং আমরা বেশ কয়েকটা রেপুটেটেড কোম্পানির সাথে কিন্তু কানেক্টেড আছি, যাদের ওইখানে আমরা হায়ারিং পার্টনার হিসেবে কাজ করছি। সো আপনারা যদি একটা ভালো স্কোর এখান থেকে বের করতে পারেন, এবং আপনারা যদি কোর্সটা অন টাইম ফিনিশ করতে পারেন, তো আমি এতটুকু বিলিভ করি যে আপনি আপনারা যে বা যারাই যেখান থেকে আছেন না কেন, আপনারা অবশ্যই একটা ভালো জায়গায় যেতে পারবেন, এবং এই ফিল্ডের কিন্তু ডিমান্ড কখনোই কমবে না, কারণ আপনারা নিজেরাই বুঝতে পারছেন। হ্যাঁ, এবং যেহেতু এটা পুরোটা একটা এআই ইন্টিগ্রেটেড কোর্স, সো কতটা এফেক্টিভ হবে এটা আসলে বলার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আর এমনিতে আমাদের কোর্সের যে রেগুলার ফি ৬,০০০ টাকা থেকে ৩৬০০ টাকা এখন পাওয়া যাচ্ছে, আমাদের ডিসকাউন্ট অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে। তবে এটা ৬,০০০ টাকা থেকে কমে হয়তো বা ৫,০০০ টাকা বা ৪,৫০০ টাকা এরকম হয়ে যাবে। তো এখন পর্যন্ত যেহেতু ৩৬০০ টাকা অ্যাভেলেবেল আছে, আমি আপনাদেরকে বলবো আপনি এটা নিয়ে নিতে পারেন। আমাদের একটা ব্যাচ শুরু হয়েছে 20 তারিখে, আপনারা চাইলে এই ব্যাচটাতে জয়েন করতে পারেন। ঈদের কারণে যেহেতু বন্ধ ছিল, সর্বোচ্চ 2-1টা ক্লাসের মতো হয়েছে। আর যারা চাচ্ছেন যে নেক্সট ব্যাচে আসবেন, নেক্সট ব্যাচ হচ্ছে আমাদের 1 জুলাই থেকে স্টার্ট হবে, তাহলে আপনারা পরের ব্যাচেও আসতে পারেন। আর আমি হচ্ছে আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব কমেন্ট বক্সে, আমি আপনারা স্ক্রিনশট নিয়ে বা সেভ করে রাখতে পারেন। আমার সাথে রিচ করলে আমি আপনাদেরকে ফার্দার প্রসিডিওরে হেল্প করতে পারবো, বা কোনো যদি ইস্যু থাকে বা কিছু যদি কোয়েরিজ থাকে, সেগুলো আপনারা চাইলে আমাকে শেয়ার করতে পারেন। আর যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে বা কোয়েশ্চেন থাকে কোর্স রিলেটেড, আমাকে এখন আপনারা জানাতে পারেন। আচ্ছা, আসলে সরি, আমার একটু নেটওয়ার্ক ইস্যু ছিল। আমি কতটুকু বলছি আমি নিজেও জানি না। আচ্ছা, আপনাদের যদি কোর্স সম্পর্কে কোনো কিছু জানার থাকে স্পেসিফিকলি, আপনি রিয়ান ভাইয়ের সাথে কথা বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। আর কোর্স হতে শুরু করে বিভিন্ন রকম যে ইনফরমেশন গুলো আছে ওগুলো আপনারা রিয়ার সাথে পাশাপাশি আমার থেকেও জিজ্ঞেস করতে পারেন, মানে আপনার কোর্স সম্পর্কে আর কি। মোটামুটি আপনারা, আমি যতটুকু পারি ততটুকু আপনাদের অবহিত করবো আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনাদের কোনো কোয়েরি থাকলে অবশ্যই আপনারা গ্রুপ যেহেতু আছে গ্রুপে বলবেন। তা আমরা ইনশাল্লাহ আরেকবার আমি একটা ওয়েবিনার নেওয়ার চেষ্টা করব, আরো কিছু বিষয় যেন করতে পারি, আপনাদের সামনে আলোচনা করতে পারি আর কি। আপনাদের কোনো কোশ্চেন আছে? আপনার কোশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা ভাইয়া, নিজের মানে ডেটা সেট নিয়ে কাজ করার সুযোগ কি থাকবে? অবশ্যই থাকবে। আচ্ছা, অবশ্যই থাকবে। আপনাদের নিজের ডাটা সেট নিয়ে অবশ্যই কাজ করার সুযোগ তো থাকবেই। যাই হোক, আচ্ছা ঠিক আছে। মোটামুটি আমরা ভাই, তাহলে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা তাহলে দিয়ে দিয়েন। ওয়েবসাইটে নিয়ে টাইমলাইন হচ্ছে, রিয়ান ভাই টাইমলাইনটা যদি একটু জানা দিতেন, টাইমলাইন আর প্ল্যাটফর্ম কোথায়, ক্লাস ডিউরেশন, এগুলো সম্পর্কে একটু জানাই দিতেন। এই কোর্সের ডিউরেশনটা হচ্ছে 3 মাসের কোর্স, এন্ড এইটা নেক্সট ব্যাচ যেটা আছে এটা 1 জুলাই থেকে স্টার্ট হবে।
এবং আমাদের এই ডিসকাউন্ট অফারটা 3600 টাকার ডিসকাউন্ট অফারটা নেক্সট 10 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে, এবং 10 তারিখের পরেই ডিসকাউন্ট অফারটা কমে যাবে। 6000 টাকা থেকে অবশ্যই ডিসকাউন্ট পাবেন, বাট এখন কিন্তু 40% ডিসকাউন্টে 3600 টাকা পাওয়া যাচ্ছে, যেটা ঈদের সময় আমরা অন করেছিলাম, ওইটা এখন পর্যন্ত আছে। বাট যেহেতু ঈদও শেষ হয়ে গেছে, তো এটা যে কোনো সময় আসলে চলে যেতে পারে। তো আশা করছি এটা 10 তারিখ পর্যন্ত থাকবে। তো আমি এর মধ্যে আপনাদেরকে এনরোল করে নেওয়ার জন্য রিকোয়েস্ট করব, যারা প্ল্যান করছেন এটা নিয়ে ক্যারিয়ার বিল্ড করার জন্য। So, আচ্ছা এই আচ্ছা, এখন আমি যদি আপনাদের এই অফারটাতে যদি এনরোল করি, আমি পরের ব্যাচের সাথে জয়েন করতে পারবো? অফকোর্স আপনি এখন এই অফারটাতে জয়েন করলে আপনি পরের ব্যাচে জয়েন করতে পারবেন, অথবা আপনি চাইলে এই ব্যাচেও জয়েন করতে পারেন। এবং আমাদের এখানে কোর্স রিসেট করার অপশন আছে, যদি আপনি চান আমরা আপনাকে এই ব্যাচে জয়েন করিয়ে দিতে পারি। যদি মনে হয় যে এই ব্যাচের সাথে আপনি কোপ আপ করতে পারছেন না, আমরা আপনাকে পরের ব্যাচে ফ্রিতে ট্রান্সফার করে দিব। আচ্ছা ঠিক আছে, কাইন্ডলি একটু ডিটেলসটা দিবেন যাতে একটু এনরোল করা যায়। নাম্বারটা আমি শেয়ার করেছি ইতিমধ্যেই, কাইন্ডলি একটু এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। আফটার দ্য মিটিং আপনারা হচ্ছে আমাকে এখানে রিচ করতে পারেন, আমি হচ্ছে প্রসিডিওরে আপনাদেরকে হেল্প করবো, এবং আমি আপনাদেরকে যে নেসেসারি গ্রুপগুলো আছে এখানে অ্যাড করে দেব, প্রবলেম নেই। হাউ উড বি দ্য ক্লাস টাইমলাইন টাইম অফ ক্লাস ডেটা একটু কাইন্ডলি বলতে। আচ্ছা, বুঝি নাই ক্লাসের ভাই। টাইমিংটা আমি বলতেছি ভাই। ক্লাসের টাইমিংটা হচ্ছে আপনাদের সাথে আলোচনা করে ঠিক করা হবে, তবে রাতে হবে। মানে আই মিন 8টা থেকে 8:30 অথবা 9 PM এই টাইপের টাইম গুলোতে জেনারেলি হয়, সেগুলো সব অবশ্য আপনাদের সাথে আলোচনা করেই হবে। এবং মানে উইকলি দুদিন হবে, দুদিন হবে। পাশাপাশি ডিউরেশন হচ্ছে জেনারেলি আমরা 2 ঘন্টা বলি, মানে 1.5 ঘন্টায় হয়। 1.5 ঘন্টা থেকে মাঝে মাঝে 2 ঘন্টাও হয়ে যায়, মাঝে মাঝে আবার একটু বেশিও হয়, আবার মাঝে মাঝে একটু কম হয়। এটা সাথে ভেরি করে, তবে আমরা বলি হচ্ছে 1.5 ঘন্টা, মানে 1.5 আওয়ার্স এই আর কি। তো ক্লাস টাইমিংটা মানে আই মিন উইকলি কোন দিন হবে সেটা আপনাদের সাথে আসলে আলোচনা করে ঠিক করা হবে। এবং টাইমিংটাও সেম। টাইমিংটা মানে হচ্ছে টাইমিংটা রাতে হবে সেটা শিওর, কিন্তু ওই এক্সাক্ট টাইমিংটা আপনাদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। যারা এনরোল করবে ওদের সাথে মোটামুটি এটা গ্রুপ করা হবে, ডেডিকেটেড গ্রুপ। ওই ডেডিকেটেড গ্রুপে আলোচনা করে ঠিক করা হবে রাতে কোন টাইমে হলে সবচেয়ে বেশি বেটার হয়, এই আর কি। ভাই আপনার ব্যাকগ্রাউন্ডটা জানা হয়নি, আমি একটু পরে জয়েন করেছিলাম তো। ও আচ্ছা আচ্ছা। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি এখন মাস্টার্স কমপ্লিট করেছি। মাস্টার্স কমপ্লিট করার পরে এজ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি সৌদির একটা ইউনিভার্সিটিতে, প্রিন্সেস নোরা বিনতে আব্দুল রহমান ইউনিভার্সিটি। পাশাপাশি এখানেও ইনোভেটিভ স্কিলসও আছি, স্কিলস এজ এন এআই ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। হ্যাঁ, ইনস্ট্রাক্টর প্লাস প্রজেক্টও কাজ করি, এই আর কি। ক্লাসও নিই, কাজও করি, দুইটা আর কি, বাল্টি আর কি। আমিও পিএইচডি তে এনরোল হয়েছি, সামনে যাব ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে কবুল করে। পিএইচডি তে এনরোল হয়েছি অলরেডি, কিন্তু যাব একটু পরেই যাব, আল্লাহ যদি কবুল করে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমি ঠিক আছে। আপনার আলজুবেইলের সাথে কিছুটা কাজ করেছিলাম, আলজুবেইল ফার্মা। তো আপনাদের সৌদি এটা সম্পর্কে বেশ ভালো মোটামুটি জানি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আমরা নেক্সট ইনশাল্লাহ আমি নেক্সট আরেকটা নেওয়ার চেষ্টা করবো। আপনার সাথে তখন আরো ডিটেলে কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতো ইফতিকার ভাই, ওমর ভাই, সবাইকে ধন্যবাদ এটা করার জন্য। আর রিয়ান ভাই, আপনি ক্লোজিং কোনো কথা থাকলে বলে ওকে, তাহলে ঠিক আছে। তাহলে আসসালামু আলাইকুম সবাই। থ্যাংক ইউ। আর হচ্ছে আমি তো আমার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা সবাই কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে রাখবেন। আর যদি মনে হয় যে এনরোল করবেন, আমি মনে করি যে অ্যাট দিস টাইম এতক্ষণ ধরে যারা সেশনটা দেখছেন শুনছেন, আসলে শুধু তো আপনারা আপনাদের টাইম নষ্ট করেন নাই। অফকোর্স এটা আপনাদের প্রয়োজনীয় একটা ব্যাপার, বা এটা নিয়ে আপনারা ভাবছেন। তো আমি বলবো হাই টাইম টু এনরোল। কারণ এরকম কোর্স বলেন বা সাপোর্ট বলেন, আমাদের এর আগে যারা আমাদের সাথে এই কোর্সগুলোতে ছিল তাদের সাথে আপনারা ফিডব্যাক নিতে পারেন, তাদেরকে আপনারা কমিউনিটিতে পেয়ে যাবেন, লিঙ্কডইনে পেয়ে যাবেন। অনেকে বিভিন্ন অর্গানাইজেশনে জব শুরু করেছেন, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এতটুকু বলতে পারি যে বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোর্স যদি কম্পিউটার ভিশন বা মেডিকেল ইমেজের কথা চিন্তা করেন, সেটা আমরা আমাদের প্ল্যাটফর্মে অফার করছি। এটা আমাদের নিজেদের কথা না, যারা অলরেডি আমাদের সাথে কোর্স ইতিমধ্যে কমপ্লিট করেছে তারা নিজেরাই বলেন। তো আপনারাও যদি প্ল্যান করেন, সো দিস ইজ দ্য গুড প্লেস, এতটুকু আমি আপনাদেরকে এনশিওর করতে পারি। তো আমার সাইড থেকে আর কোনো কিছু বলার নাই। আপনারা হচ্ছে থ্যাংক ইউ, আমি আবারও বলবো এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য। অনেক রাত হয়ে গেছে, আপনারা রেস্ট নেন।
ইনশাল্লাহ আমাকে রিচ করলে আমি আপনাদেরকে কালকে কল দিব। আরো যদি কোনো কোয়েরিজ থাকে ইনশাল্লাহ আমি আপনাদের প্রবলেমগুলোকে সলভ করে দিব বা আমি আপনাদের হেল্প করবো। তো আল্লাহ হাফেজ সবাইকে।